হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে শঙ্করায়ন। শঙ্করায়ন, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। শঙ্করায়ন টপিকটা অনেক ইম্পর্টেন্ট ইন্টারের জন্য। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই পরীক্ষায়। মিনিমাম 4-5 নাম্বারের প্রশ্ন সৃজনশীলে চলে আসে শঙ্করায়ন থেকে। সৃজনশীলের গ আর ঘ নাম্বার প্রশ্নটা শঙ্করায়ন থেকে একটা থাকে। এই চ্যাপ্টার হচ্ছে শঙ্করায়ন, পোলারিটি, পোলারায়ন, তারপর হচ্ছে যে ফাজনের নীতি, তারপর হচ্ছে যে কি ডি ব্লক মূলক, যে রঙিন যৌগ ফঙিন যৌগ, এগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা আজকে এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট টপিক শঙ্করায়ন দিয়ে শুরু করব। ঠিক আছে, এটাই এই চ্যাপ্টারের লাস্ট টপিক। আর কালকে একটা ক্লাস লাগবে, তাহলে হয়তো মোটামুটি 2 ক্লাস মিলে এই টপিকটা আমি ক্লিয়ার করব। তাহলে শঙ্করায়ন জিনিসটা আসছে কোত্থেকে, জিনিসটা কি, এগুলো একটু হালকা পাতলা বুঝে নি। ধর এখানে একটা যৌগ লিখি, যেমন ধর মিথেন। মিথেনের সংকেত কি CH4। তো মিথেনের সঙ্গে CH4 এটা যদি গাঠনিক সংকেত লিখি আমরা, গাঠনিক সংকেত লিখলে ইজিলি দেখা যায় যে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন থাকে, কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন। তাহলে এখন একটা জিনিস দেখ যে 4টা হাইড্রোজেন হইলো, এখন কথা হচ্ছে যে আচ্ছা এখন দেখ কার্বনের এই হাত এটা নিশ্চিত অরবিটাল, এটার সাথে হাইড্রোজেন একটা অরবিটাল অতিক্রমণ করছে, আরেক হাতের সাথে আরেক অরবিটালের সাথে হাইড্রোজেন আরেক অরবিটালে অতিক্রমণ করছে। এ অরবিটালের সাথে এই হাইড্রোজেন অরবিটাল কি অতিক্রমণ করছে, আর এই কার্বনের অরবিটালের সাথে মানে এই অরবিটালের সাথে এই হাইড্রোজেন অরবিটাল অতিক্রমণ করছে হাইড্রোজেন। এখন কথা হচ্ছে অরবিটাল অতিক্রমণ কখন হয়। গত ক্লাসে আমি বলছিলাম যে অরবিটাল অতিক্রমণ হচ্ছে যে অরবিটাল অতিক্রমণ হইতে গেলে প্রথমত সমযোজী বন্ধনের অতিক্রমণটা ঘটবে। এই দেখ যেমন মিথেন একটা সমযোজী বন্ধন। এখন কথা হচ্ছে সমযোজী বন্ধনে অরবিটাল অতিক্রমণের সময় অবশ্যই এক পাশ থেকে যে পরমাণুটা ইলেকট্রন শেয়ার করবে এটা অবশ্যই কি হইতে হবে, অরবিটালে একটা ইলেকট্রন থাকতে হবে, মানে অর্ধপূর্ণ ইলেকট্রন। ঠিক আছে, ধর এটা কার্বনের, আমি শুধু এই অংশটা নিয়ে কথা বলতেছি। ধর এই বন্ধনটা নিয়ে কার্বন অর্ধপূর্ণ অরবিটাল শেয়ার করছে, হাইড্রোজেনে কি করবে, অর্ধপূর্ণ অরবিটাল শেয়ার করবে। এটা ধর কার্বনের এই হাতের কথা, ডান হাতের কথা বলতেছি, কথার কথা ধর। আর এটা ধর হাইড্রোজেনে অর্ধপূর্ণ অরবিটাল শেয়ার করবে, কিন্তু এটা বিপরীতমুখী স্পিনে। এই যে অতিক্রমণ করছে না এই জায়গাটাতে, এটাই তো অতিক্রমণ। তার মানে অতিক্রমণ হওয়ার জন্য অবশ্যই অরবিটাল অর্ধপূর্ণ হইতে হবে। অরবিটাল অর্ধপূর্ণ বলতে কি বুঝি, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাই না? এটা সব ক্ষেত্রেই এই যে একটা অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন, একটা একমুখী স্পিন, একটা বিপরীতমুখী স্পিন। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, তার মানে অরবিটাল অতিক্রমণের সময় যে কোনো একটা থাকতে পাবে। ঠিক আছে, যে কোনো একটা থাকতে হবে, আর অপর এক পাশ থেকে যে ইলেকট্রনটা শেয়ার হচ্ছে এটা তার বিপরীত হতে হবে। ঠিক আছে, যেমন এটার বিপরীত কোনটা, এটার নিশ্চয়ই বিপরীতমুখী স্পিনটা হবে, তার মানে এটা বাদ যাবে। এরপর হচ্ছে শেয়ারটা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে শেয়ারটা হবে। কিন্তু আচ্ছা এর আগে আমাদের অরবিটাল জিনিসটা কি, এটা একটু আবার ক্লিয়ার করে দিই। বেসিক 1s2 এটা কেমন লাগে, এটা হচ্ছে s অরবিটাল, এই যে 1 2, তারপর হচ্ছে 2p, ধর কথার কথা ধর 2p6। তো 2p6 বলতে কি বোঝায়, এখন তুই তো বলতে পারো যে কি, আপনি তো বলছেন যে অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, এখানেও তো দেখা যাচ্ছে অরবিটালে 6টা ইলেকট্রন। কিন্তু আমি কি আগে কি বলছিলাম, পি কিন্তু অরবিটাল না, পি হচ্ছে অরবিটাল সেট। পি এর মধ্যে আবার এই অরবিটাল সেটের মধ্যে আবার 3টা পি অরবিটাল আছে, px py pz, এগুলো হচ্ছে কি অরবিটাল। এই যে px py pz, এটা কি, এটা px, এটা py, এটা pz। তাহলে এখন হচ্ছে যে এটা পুরাটা মিলে হচ্ছে একটা পি অরবিটাল সেট, এটা পুরাটা মিলে হচ্ছে একটা পি অরবিটাল সেট।
পি অরবিটাল সেটে পি অরবিটাল আছে তিনটা, তিন অক্ষে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এখন দেখতো পি এক্স একটা অরবিটাল, পি ওয়াই একটা অরবিটাল, পি জেড একটা অরবিটাল। তাহলে পি এক্স এ প্রথমে এই যে দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, দেখছো? তার মানে কি একটা অরবিটালে কখনো দুইটার বেশি ইলেকট্রন থাকে না। তার মানে অর্ধপূর্ণ অরবিটাল বলতে কি বোঝাচ্ছে? তার মানে অর্ধপূর্ণ অরবিটাল বলতে এটা বোঝাচ্ছে না হয় এটা নতুবা এটা। ইলেকট্রনটা কোন মুখী আছে এটা তো আমরা জানি না, যে কোনো একমুখী থাকতে পারে, কিন্তু মোট কথা অর্ধপূর্ণ অরবিটাল বলতে কি বোঝাচ্ছে? যে অরবিটালে ইলেকট্রন একটা থাকে, ঠিক আছে, একটা অরবিটাল। কারণ একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, তার মানে অর্ধপূর্ণ ইলেকট্রনে কয়টা থাকতে পারে? একটা থাকবে। আর অরবিটাল অধিক্রমণে অংশগ্রহণ করে কে? শুধু অরবিটাল। তাহলে অরবিটাল একটা পরমাণুর থেকে যদি একটা অরবিটাল শেয়ার হয়, আরেকটা পরমাণু থেকে আরেকটা অরবিটাল শেয়ার হয়, তার মানে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, ধর এটা হাইড্রোজেনের, ঠিক আছে? তার মানে সমযোজী বন্ধনে অরবিটাল অধিক্রমণের মাধ্যমে ইলেকট্রন শেয়ারটা হয়, ঠিক আছে? আর অরবিটাল অধিক্রমণের মানে কি? অর্ধপূর্ণ অরবিটাল অধিক্রমণের মাধ্যমে। কার্বন থেকে ধর একটা অর্ধপূর্ণ অরবিটাল আসবে, হাইড্রোজেন থেকে একটা অর্ধপূর্ণ অরবিটাল আসবে, ঠিক আছে? তো এগুলো ছিল বেসিক কথাবার্তা। তো এখন আমরা সংকরায়ন টপিকটার দিকে যাই। আচ্ছা, তোর মিথেন, মিথেন কেমন? মিথেন গাঠনিক সংকেত অবশ্যই এরকম হবে, চারপাশে চারটা হাইড্রোজেন, চার হাত হাইড্রোজেন। আচ্ছা, তার মানে দেখ, প্রতিটা হাইড্রোজেন তো কার্বন প্রতিটা হাতের সাথে কি অধিক্রমণের মাধ্যমে তো ইলেকট্রন শেয়ার করছে, যেহেতু সমযোজী বন্ধন। তাইলে এখন কার্বনের চার হাত হয়েছে কখন? যদি নর্মালি কার্বনের আমরা ইয়া লিখি, যে ইলেকট্রন বিন্যাস লিখি, কার্বন 6 1s2 2s2 2p2। তো 2p2 এখানে কার্বনের চার হাত আছে? কোন অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে? অবশ্যই না, ঠিক আছে? তার মানে কি ও যখন অন্য কোনো একটা মৌলের সাথে যুক্ত হবে, তার মানে ওকে অবশ্যই কি অর্ধপূর্ণ অরবিটাল অবস্থায় থাকতে হবে। এখানে অর্ধপূর্ণ অরবিটাল কোনোটাই নেই, ঠিক আছে? তাহলে অর্ধপূর্ণ অরবিটাল করতে গেলে কি করতে হবে? কার্বনের কানের নিচে যদি ঠাস করে দেস, কানের নিচে মানে কি উত্তেজিত করে দিলে, ঠিক আছে, তো তখন কি হয়? সিঙ্গেল অবস্থায় চলে আসে না ইলেকট্রন গুলো, 1s2 2s এরটা 1 হয়ে যাবে, এখানে 2p কত হবে? 3, ঠিক আছে? এখন দেখ, এখন যদি আমরা এটা বক্স আকারে লিখি, এই অরবিটালে একটা আছে, এখানে পি অরবিটাল তিনটা, তিন অক্ষের জন্য তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড, পি এক্স, পি ওয়াই, পি জেড। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এখন দেখ, এখন এটা হচ্ছে এস অরবিটাল। তো এখন কার্বনের চার হাত হয়েছে না? চারটা হাত। এখন এই চারটা হাতের সাথে প্রতিটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, এসে যুক্ত হয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে অন্য কালার দিয়ে লিখি, এই যে হাইড্রোজেন, এই চার হাতের সাথে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। এখন হাইড্রোজেন কি অরবিটাল দিয়ে যুক্ত হয়েছে? হাইড্রোজেন অবভিয়াসলি এস অরবিটাল দিয়ে যুক্ত হয়েছে, কারণ হাইড্রোজেন তো একটাই ইলেকট্রন, একটা ইলেকট্রন অবশ্যই এস অরবিটালে থাকবে। তাহলে হাইড্রোজেন যুক্ত হয়েছে এস অরবিটাল দিয়ে, এই যে এস অরবিটাল। গত ক্লাসে কি বলছিলাম? এস এস অধিক্রমণ হতে পারে, পি এস অধিক্রমণ হতে পারে। তার মানে এই যে এই বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে এস এস অধিক্রমণ, আর এই বন্ধনগুলো হচ্ছে এসপি অধিক্রমণ। অধিক্রমণ একটু দ্বারা, তাহলে এটা হচ্ছে এস এস অধিক্রমণ, আর এটা হচ্ছে পি এস এসপি অধিক্রমণ। এসপি অধিক্রমণ। তাহলে এখন আমরা এটাও পড়ছিলাম যে গত ক্লাসে, যে এস এস অধিক্রমণের শক্তি একরকম, এসপি অধিক্রমণের শক্তি একরকম, পিপি অধিক্রমণের শক্তি একরকম। সব থেকে বেশি কাজ ছিল পিপি অরবিটাল অধিক্রমণ। কারণ কেন? অক্ষ বরাবর অধিক্রমণ অধিক শক্তিশালী হয়, যেহেতু এস অরবিটালে কোনো অক্ষ নেই, এটা গোলাকার। তাহলে এস এস অধিক্রমণ হচ্ছে কি সব থেকে দুর্বল, এরপর হচ্ছে কি সব থেকে শক্তিশালী হচ্ছে পিপি, এরপর এসপি, এরপর এস এস। তাহলে এ দেখ, তার মানে এস এস অধিক্রমণ এটা একরকম শক্তি দেখাচ্ছে, এসপি অধিক্রমণটা আরেক রকম শক্তি দেখাচ্ছে, কিন্তু হাত কিন্তু একজনেরই, কার্বনেরই,
ঠিক না? তো কার্বনের 4 আর 4 রকম শক্তি দেখাচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেছে না? তো এরকম 4 আর এরকম ভিন্ন ভিন্ন শক্তি যেন শো না করে, একরকম শক্তি শো করে, তখন হচ্ছে সংকরায়ন ব্যাপারটা আসছে। ওটা কি করছে, এই যে s অরবিটাল শক্তি একরকম, p অরবিটাল শক্তি একরকম। তো এখন সংকরায়ন জিনিসটা হচ্ছে যে s অরবিটাল আর p অরবিটাল মিলে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করবে। তার আমি ব্যাপারটা বলি, এই যে এখন 4 হাত আছে, এখন এই 4টা অরবিটাল একসাথে মিলে আরো 4টা অরবিটাল তৈরি করবে। ঠিক আছে, 4টা অরবিটাল মিলে কিন্তু 4টা অরবিটালই তৈরি করবে সমসংখ্যক, 4টা অরবিটাল মিলে আবার একটা তৈরি করবে না, কিন্তু 4টা অরবিটাল মিলে 4টাই তৈরি করবে। কিন্তু এখন পার্থক্য হচ্ছে যে 4টা অরবিটালের মিলে যখন 4টা তৈরি করবে তখন কি শক্তি সমান হয়ে যাবে, এটার শক্তি যা, এটার শক্তিও তা, এটার শক্তিও তা, এটার শক্তিও তা। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এখন যখন হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে, তার মানে 4টা অরবিটাল এখন সমান শক্তি দিয়ে যুক্ত হবে না? হাইড্রোজেন এস এস, হাইড্রোজেন তো সবগুলো এস, এস অরবিটাল, এস অরবিটাল দিয়ে সমসংখ্যক এই 4টা তো এখন সমান শক্তি সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে অরবিটালের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ঠিক আছে, ব্যাপারটা হইতেছে যে তোকে যদি খিচুড়ি রান্না করতে বলি, ঠিক আছে, তো তোর প্রথমে কি লাগবে, চাল, ডাল, হাবি জাবি জিনিসপাতি লাগবে। তো যখন চাল ছিল চাল একরকম, ডাল একরকম, কিন্তু যখন চাল ডাল একসাথে হয়ে গেছে তখন কি হয়ে গেছে, এটা খিচুড়ি হয়ে গেছে না? তো এখন সবগুলোই খিচুড়ি না? তো সংকরায়ন ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি এখন সংজ্ঞাটা লিখে দিই দ্বারা, তাহলে অরবিটালের সংকরায়ন সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাটা হচ্ছে যদি সংজ্ঞা 2 বা ততোধিক কাছাকাছি শক্তি সম্পন্ন, 2 বা ততোধিক কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল, কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল, শক্তি সম্পন্ন অরবিটাল অরবিটাল একত্রে মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক একই আকৃতির নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটালের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। অরবিটালের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। আচ্ছা, তাহলে কি বুঝলি? 2 বা ততোধিক কাছাকাছি শক্তি সম্পন্ন, আমি যদি দেখাই এই জায়গাটা হচ্ছে, আমি তোকে বুঝাইছি। ঠিক আছে, এ দেখ, কাছাকাছি শক্তি এস আর পি কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল না, কিন্তু শক্তি কিন্তু ভিন্ন। এস অরবিটাল শক্তি কম, পি অরবিটাল শক্তি বেশি, স্বাভাবিক। এখন কথা হচ্ছে এস অরবিটালের শক্তি কম, পি অরবিটালের শক্তি বেশি, কিন্তু কাছাকাছি ওদের শক্তির মানটা এতটা পার্থক্য না। তো এই কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল গুলা, এই যে আমি যদি মার্কার দিয়ে দেখাই, এ দেখ, এস অরবিটালের শক্তি একরকম, পি অরবিটালের শক্তি একরকম। ঠিক আছে, কিন্তু দুইটা অরবিটাল শক্তি তো কাছাকাছি, এই কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল গুলা কি হয়, শক্তি সম্পন্ন অরবিটাল গুলা একত্রে মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক, তার মানে এই অরবিটাল গুলা একত্রে মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন, এই যে নতুন যে 4টা ক্রিয়েট হয়েছে
এই যে নতুন 4টা অরবিটাল ক্রিয়েট হয়েছে, এই 4টা অরবিটালের শক্তি সমান, এটার শক্তি যেমন এটার শক্তিও তেমন, এটার শক্তিও তেমন, এটার শক্তিও তেমন, 4টা শক্তি সমশক্তি সম্পন্ন, সমান সংখ্যক দায়িত্ব সমান হয়েছে কিনা, এই যে এস মানে 1টা 2টা 3টা 4টা, তাই না, 1 2 3 4, তাহলে এখন দেখতো 4টা হয়েছে কিনা, 1 2 3 4 সমান সংখ্যক একই আকৃতির, এই চারোটার আকৃতি একই হবে নতুন করে তৈরি হয়ে যাওয়ার পর। এই যে নতুন 4টা অরবিটাল তৈরি হয়েছে, এই নতুন 4টা অরবিটালের আকৃতিও সেম হবে, শক্তিও সেম হবে, আর সংখ্যা হচ্ছে যে কি, যে 4টাকে মিলিত হয়ে হয়েছে ওই 4টাই মানে সংখ্যাও সমান থাকবে, ঠিক আছে। আবার ভাবিস না যে এই 4টা এক হয়ে একটা তৈরি করবে, এই 4টা এক হয়ে 4টাই তৈরি করবে, ঠিক আছে। এই 4টা তৈরি করার পর নতুন যে অরবিটাল গুলো তৈরি হয়েছে, এই নতুন অরবিটাল গুলোর শক্তি সমান হবে, প্লাস ওদের কি সমান হবে, আকৃতিও সমান হবে, ঠিক আছে। নতুন অরবিটাল তৈরির এই প্রক্রিয়াটাকে অরবিটালের সংকরায়ন বা অরবিটাল হাইব্রিডাইজেশন বলে, ঠিক আছে। হাইব্রিডাইজেশন মানে কি, এক হয়ে যাওয়া, মিলে যাওয়া, ঠিক আছে, হাইব্রিড, ঠিক আছে। এখন কথা হচ্ছে কেন করে এটা, এই যে একটু আগে বললাম যে হাইড্রোজেনের হাইড্রোজেন 4টা হাইড্রোজেন 4 হাতের সাথে যুক্ত হচ্ছে, 4টা অরবিটাল কার্বনের 4টা অরবিটালের সাথে যুক্ত হচ্ছে, ভালো কথা। কিন্তু একটা এসএস অধিক্রমণ, একটা পিএস অধিক্রমণ, এসপি অধিক্রমণ, এখন এসএস অধিক্রমের শক্তি একরকম, এসপি অধিক্রমের শক্তি একরকম, তো ওরা তো 4 ভাই, এই 4 ভাই বলে যে কি রে, আমরা এক একজন এক এক ভাবে শেয়ার করতেছি কেন শক্তি, আমরা সবাই সমানভাবে শেয়ার করি শক্তি, এটা একটা পরমাণু ধর্ম আর কি, যে ওরা সমানভাবে শেয়ার করতে চায় শক্তিগুলা, যে ঠিক আছে এসএস অধিক্রমণ না হয় আমরা সবাই যদি একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসি, তাহলে ওই ফরম্যাটের অধিক্রমণ হোক, সবার সেম সেম অধিক্রমণ শক্তি হোক। তো এইখান থেকে হচ্ছে অরবিটাল হাইব্রিডাইজেশন বা সংকরায়ন জিনিসটা হয়, এটা পরমাণুর একটা ধর্ম। তাহলে বুঝাইতে পারছি আশা করি সংকরায়ন জিনিসটা কি। তাহলে এখন আমরা যাব যে এটা হচ্ছে সংজ্ঞা, তো কয়েকটা অরবিটাল সংকরায়নের নাম বলি, হ্যাঁ, যেমন আচ্ছা দেখ, মনে প্রশ্ন আসছে না যে এই যে যখন সংকরণ হয় নাই তখন হচ্ছে এই অরবিটাল নাম s ছিল, এটার নাম s ছিল, এটার নাম px ছিল, এটার নাম py ছিল, এটা pz ছিল। এখন নতুন সব তো চেঞ্জ হয়ে গেছে, এখন সবগুলো মিলে সেম জিনিস তৈরি করছে, সেম 4টা জিনিস তৈরি করছে, ঠিক আছে। আগেও 4টা অরবিটাল ছিল, কিন্তু 4টা অরবিটাল নাম ভিন্ন ছিল, শক্তি ভিন্ন ছিল, এখন 4টা অরবিটাল মিলে 4টা সেম শক্তি সম্পন্ন সেম আকৃতির অরবিটাল তৈরি করছে, ঠিক আছে। তো এখন নতুন অরবিটাল গুলোর নাম কি দিব, যেহেতু এখন সেম শক্তি সেম আকৃতি, তাহলে ওদের নামটাও সেম হবে না, এদের নাম হচ্ছে sp3, ওর নামও sp3, ওর নামও sp3, ওর নামও sp3, ওর নামও sp3। এখন কথা হচ্ছে ভাই sp3 নামটা আসছে কোত্থেকে, sp3 নামটা আসছে দেখতো একটা s অরবিটাল 3টা p অরবিটাল মিলে হয়েছে, এই অরবিটাল গুলা, যেমন এই একটা অরবিটাল, যদি এই অরবিটালের কথা যদি বলি, এই অরবিটালটা কিভাবে তৈরি হয়েছে, একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল মিলে, এই এই যে এই অরবিটালের কথা বলি, এই অরবিটালটা কিভাবে তৈরি হয়েছে, একটা s অরবিটাল মিলে 3টা p অরবিটাল মিলে, তাই না। তাহলে কি হলো, তাহলে ওর নামও যদি sp3 হয়, ওর নাম sp3, ওর নাম sp3, ওর নাম sp3, আর যদি এরকম হইতো যে একটা s অরবিটাল প্লাস 2টা p অরবিটাল, ঠিক আছে, সর দ্বারা 2টা p অরবিটাল ধর, ঠিক আছে, px ধর আর একটা py ধর। তো এখন দেখ, এখন এই তিনটা মিলে 3টা সংকর অরবিটাল তৈরি করবে, 3টা সংকর অরবিটাল তৈরি করছে, খুব ভালো কথা। তাহলে সংকর অরবিটাল গুলোর নাম কি হবে, অবশ্যই sp2, sp2, sp2। আবার কথার কথা ধর একটা p একটা s অরবিটাল সাথে আবার হচ্ছে কি যুক্ত হলো যে একটা p অরবিটাল, তাহলে এখন যে দুইটা মিলে 2টা সংকর অরবিটাল তৈরি করবে, কারণ সংখ্যা কি বলে, সমসংখ্যক, সমশক্তি সম্পন্ন, ঠিক আছে। তার মানে সমান সংখ্যক, এটা 2টা মিলে হয়েছে তো 2টাই তৈরি করবে, আর এই দুইটা যে তৈরি হওয়ার পর এই দুইটা শক্তি সমান হবে, ঠিক আছে, শক্তি সমান হবে, আকৃতিও সমান হবে, ঠিক আছে। যদিও এখানে আমি তো এভাবে আঁকতেছি তাই সমান শেপে আঁকা সম্ভব না। তাহলে এখন কি হবে, এটার নাম কি দিব, যেহেতু একটা s আর একটা p মিলে হয়েছে তার মানে sp, এটার নাম sp, এটার নাম sp, ঠিক আছে। বুঝাতে পারছি আশা করি নামকরণটা কেমন হয়েছে। আর সংকরায়ন যে সবসময় কি দিয়ে হবে, sp দিয়ে হবে এমন কোনো কথা নেই, চাইলে এমন হইতে পারে যে, যদি শুরু থেকে বলি
s অরবিটাল, s অরবিটাল ধর তিনটা p অরবিটালের সাথে এক হয়ে গেছে, তিনটা p অরবিটালের সাথে px py pz, হ্যাঁ তিনটা মিলে গেছে, কিন্তু আরো একটা অরবিটাল সাথেও যুক্ত হওয়ার দরকার, ধর d। ওকে, তাহলে কি হবে, ডি অরবিটাল কয়টা আমরা জানি, ডি অরবিটাল 5টা না, তো একটা ডি অরবিটালের সাথে যুক্ত হচ্ছে, তাহলে কি হবে নাম, তখন নাম হবে যে sp3, s একটা, p তিনটা, d একটা। ডি অরবিটালের যদি 5টার সাথে ইয়া কি বলে, ডি অরবিটালের যদি দুইটার সাথে যুক্ত হতো তাহলে কি হতো, sp3 d2। যদি ডি অরবিটাল তিনটা সহ যুক্ত হতো তাহলে কি হতো, sp3 d3। যদি ডি অরবিটাল 4টা সহ যুক্ত হতো তাহলে sp3 d4 হইতো, যদি 5টা সহ যুক্ত হতো তাহলে sp3 d5 হইতো। কিন্তু d5 এর পর আরো অরবিটাল মিশ্রিত হওয়ার যদি দরকার, তখন তো ডি অরবিটাল আর নাই, তখন f এর দিকে চলে যাবে। কিন্তু আমাদের এত হায়ার লেভেলের স্টাডি নেই, আমরা হচ্ছে সর্বোচ্চ sp3 d2 পর্যন্ত স্টাডি এইচএসসি তে, ঠিক আছে। তাহলে সংকরায়ন জিনিসটা কি আশা করি বুঝাতে পারছি। ওকে, তাহলে এখন সংকরায়ন কোথা হয়, তার মানে সংকরায়ন যদি কয়েকটা প্রকার পড়ি, হ্যাঁ কয়েকটি সংকরায়ন, কয়েকটি কয়েকটি সংকরায়ন, ঠিক আছে। কয়েকটি সংকরায়নের নাম যদি বলি, sp sp2 sp3, তারপর কি sp3d, কারণ পি অরবিটাল তো তিনটা থাকে, তিনটা যুক্ত হয়ে গেছে, এখন sp3 এর পরে sp4 কখনো হবে না, কিন্তু এটা তো কমন সেন্সের ব্যাপার নাকি, sp3d। তো এগুলো হচ্ছে কয়েকটা অরবিটাল সংকরায়নের নাম, sp3d2 sp3d3। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সংকরায়ন কোথায় হয়, ঠিক আছে, সংকরায়ন কোথায় হয়, যদি প্রশ্ন থাকে যে সংকরায়ন কোথায় হয়, তাহলে আমরা লিখব, প্রথম কথা হচ্ছে অবশ্যই সমযোজী বন্ধনে, কারণ একমাত্র সমযোজী বন্ধনে অরবিটাল অতিক্রমণটা ঘটে, ঠিক আছে, সমযোজী বন্ধনে। এখন আপনি বলতে পারেন যে ভাই কেন সমযোজী বন্ধনে অরবিটাল অতিক্রমণ করে, কেন আয়নিক বন্ধনে হয় না, কেন আয়নিক বন্ধনে কেন হবে, আয়নিক বন্ধনে তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন হয়, আর সমযোজী বন্ধনে না ইলেকট্রন শেয়ার করার প্রয়োজন হয়, শেয়ার করার প্রয়োজন হলে না তখন অরবিটাল অতিক্রমণ ঘটবে, ঠিক আছে। তাহলে আর অরবিটাল অতিক্রমণের ব্যাপারটা আসছে বলে তো সংকরায়নের ব্যাপারটা আসে, তার মানে সংকরায়ন কোথায় হবে, অবশ্যই সমযোজী বন্ধনে। তারপর 3 নম্বর পয়েন্ট যদি লিখি, তারপর হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে মানে কি, বুঝাচ্ছি ব্যাপারটা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে কেন, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে এই কারণে, কারণ ইলেকট্রন শেয়ার হয় কি দিয়ে, অবশ্যই পরমাণুর যোজ্যতা স্তর দিয়ে। লাস্টের কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে ওগুলো তো শেয়ার হবে, মাঝখানে কক্ষপথের ইলেকট্রন তো শেয়ার হবে না, তার মানে শেয়ার হবে কখন, লাস্টের কক্ষপথের ইলেকট্রন গুলা, তার মানে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন গুলা শেয়ারের মাধ্যমে, ওই শেয়ারটা ঘটে বলে তো সংকরায়নটা হবে। সংকরায়নের প্রশ্নটা উঠতেছে কেন সংকরায়ন হচ্ছে। তারপর 3 নাম্বার বলতে পারো হচ্ছে ইয়া, অবশ্যই সংকরায়নের পর সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি হবে, ঠিক আছে, সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি হবে, সমসংখ্যক অরবিটাল তৈরি হবে, অরবিটাল তৈরি হবে, বুঝতে পারছি। ওকে, এখন আবার সংকরায়নের কিছু প্রকারভেদ আছে, যদি যাই, আমি যা যা বলতেছি সব কথা নোট করতে হবে, ঠিক আছে। অনেক কথা হয়তো আমি নোট করে দিচ্ছি না, কিন্তু তুই ভুলে যাবে আমি জানি, তো আমার কথাগুলোও নোট করতে হবে, আমি যতটুকু পারতেছি ওটুকু নোট করে দিচ্ছি। এখন সংকরায়নের প্রকারভেদ, সংকরায়ন
সংকরায়ন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। ওকে, একটা হচ্ছে অজৈব যৌগের মধ্যে যে সংকরায়ন ঘটে, ঠিক আছে? এটা কি? অজৈব যৌগের মধ্যে যে সংকরায়ন ঘটবে, অজৈব যৌগে যে সংকরায়ন দেখা যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে জৈব যৌগে যে সংকরায়ন দেখা যায়, জৈব যৌগে যে সংকরায়ন দেখা যায়, জৈব যৌগে যে সংকরায়ন দেখা যাবে। আরেকটা হচ্ছে জটিল যৌগের সংকরায়ন, জটিল যৌগের সংকরায়ন। জটিল যৌগের সংকরায়ন, বুঝতে পারছি আশা করি। এখন আমাদের প্রথম স্টাডি হচ্ছে জৈব যৌগ, অজৈব যৌগে যে সংকরায়নটা হয় সেটা নিয়ে স্টাডি করব, ঠিক আছে? তারপর আস্তে আস্তে এখানে যাব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিভিন্ন যৌগের সংকরায়ন নির্ণয়। এখন আমাদের টপিকের নাম হচ্ছে কি? বিভিন্ন যৌগের সংকরায়ন নির্ণয়। বিভিন্ন যৌগের সংকরায়ন নির্ণয়। বিভিন্ন যৌগের সংকরায়ন নির্ণয়। ওকে, বিভিন্ন যৌগের সংকরায়ন নির্ণয় মানে একটা যৌগের মধ্যে কি কি সংকরায়ন ঘটছে। যেমন একটু আগে দেখে আসছি কি মিথেন, মিথেনের মধ্যে কি সংকরায়ন ঘটছে? sp3 সংকরায়ন ঘটছে। sp3 কেমন সংকরায়ন ঘটছে? কার্বনের হচ্ছে কি s অরবিটাল আর তিনটা p অরবিটাল মিলে sp3 অরবিটাল বানাইছে। এই অরবিটাল গুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, ইলেকট্রন শেয়ার করছে s অরবিটাল দিয়ে। তো কি হলো? তার মানে মিথেনের মধ্যে sp3 সংকরায়ন হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম প্রশ্ন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে মিথেনের মধ্যে sp3 সংকরায়ন হয়েছে, অমুক যৌগের মধ্যে অমুক সংকরায়ন হয়েছে? এটা বোঝার জন্য অবশ্যই আমাদের কোনো না কোনো ট্রিক্স আছে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। সূত্র সেটা হচ্ছে কি x, সরি, x is equal, x is equal half, কোনটা কি আমি একটু পরে বলতেছি, half v plus m, v plus m minus c plus a, minus c plus a। এই সূত্রটা খাটাই দিলে আমরা ইউজ করলে আমরা বুঝতে পারবো একটা যৌগের মধ্যে কি সংকরায়নটা ঘটছে। এখন এই সূত্রের মধ্যে কোনটা কি প্রকাশ করতেছে সেটা হচ্ছে কথা। তো আমি যদি শুরুতে বলি যে ভি কি প্রকাশ করতেছে, ভি দিয়ে বোঝাচ্ছে যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন কার? কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর। তারপর হচ্ছে কি এম, এম হচ্ছে কি একযোজী পরমাণু সংখ্যা। আমি বুঝাচ্ছি জিনিসগুলা, উদাহরণ দিয়ে বুঝাবো। একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা। একযোজী পরমাণু সংখ্যা কয়েকটা উদাহরণ যদি বলি, যেমন হাইড্রোজেন একযোজী, ফ্লোরিন একযোজী, ক্লোরিন একযোজী। একযোজী মানে কি? যাদের যোজনী এক, যাদের যোজনী এক। কাদের যোজনী এক হয়? যাদের একটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে ওদের ইলেকট্রন কি হবে? ওদের ইলেকট্রন অষ্টকপূর্ণ হবে, মানে যোজ্য স্তরে ইলেকট্রন অষ্টপূর্ণ হবে। যাদের একটা ইলেকট্রন গ্রহণ করলে ওরা অষ্টপূর্ণ হইতে পারে, নতুবা এক ইলেকট্রন দিতে পারলে অষ্টপূর্ণ হইতে পারে। ওদেরকে কি বলা হয়? একযোজী পরমাণু। হ্যাঁ, একযোজী পরমাণুর সংখ্যা। ওকে, তারপর হচ্ছে কি সি, সি হচ্ছে ক্যাটায়নের, সি হচ্ছে কি ক্যাটায়ন। ব্যাপারটা বুঝাবো আস্তে আস্তে উদাহরণ আসলে। আর এ হচ্ছে কি অ্যানায়ন, অ্যানায়ন। ক্যাটায়নের অনেকটা ক্যাটায়ন বা এটাকে বলতে পারো পজিটিভ চার্জের সংখ্যা, পজিটিভ চার্জের সংখ্যা। আর অ্যানায়ন হচ্ছে বা নেগেটিভ চার্জের সংখ্যা, নেগেটিভ চার্জের সংখ্যা।
আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে অটোমেটিক বুঝে যাব কোনটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদেরকে পরীক্ষায় কি বলবে যে একটা যৌগ ধরে দিবে, তোর মুখের উপর একটা যৌগ ছুঁড়ে মারবে, যৌগটা ছুঁড়ে বলবে যে এই যৌগের মধ্যে কি সংকরায়ন করছে বের কর। হ্যাঁ, তুই তো এখন হাবা বোবা, তুই তো কিছু পারস না, কিন্তু তোকে এখন আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বের করবি। তোর মুখের উপর যখন ছুঁড়ে মারছে তুই কি করবি, যৌগটার কি কি সংকরায়ন হয়েছে সেটা বের করে তুই স্যারের মুখের উপর ছুঁড়ে মারবি, তাই যে আমি পাচ্ছি। ঠিক আছে, এটা এখন কিভাবে করবি আমি তোকে যদি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিব, আশা করি পরীক্ষায় এর বাইরে আসবে না। ঠিক আছে, প্রথম হচ্ছে টাইপ 1। এখন একটা টাইপ করবো, সেটা হচ্ছে কি টাইপ 1। টাইপ 1, টাইপ 1 কেমন? টাইপ 1 হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু সাথে যদি একযোজী পরমাণু যুক্ত থাকে। ঠিক আছে, টাইপ 1 কেমন? টাইপ 1 হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণু যুক্ত থাকলে। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণুকে সিএ দিয়ে প্রকাশ করে, সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, আমি এখন সংক্ষেপে সিএ দিব, কারণ বারবার সবসময় কেন্দ্রীয় পরমাণু এটা লেখা পসিবল না। ঠিক আছে, তো দেখ কেন্দ্রীয় পরমাণুকে আগে সংক্ষেপে কি প্রকাশ করে এটা লিখে দিচ্ছি। কেন্দ্রীয় পরমাণুকে আমরা চাইলে পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম, এটাকে ইংলিশ কি বলা হয়, সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমকে আমরা সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করতে পারি, সিএ। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা যদি সিএ লিখি বুঝে নিতে হবে কেন্দ্রীয় পরমাণু কথা বলছি। তাহলে টাইপ 1 হচ্ছে কি, টাইপ 1 হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু প্লাস একযোজী পরমাণু। ঠিক আছে, সিএ মানে কেন্দ্রীয় পরমাণু প্লাস একযোজী পরমাণু থাকলে, তখন কিভাবে সংকরায়ন বের করব, একযোজী পরমাণু থাকলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে এটা, বুঝতে পারছি আশা করি। তাহলে টাইপ 1 আমাদের তো পৃষ্ঠা খালি নেই, তাহলে নেক্সট পৃষ্ঠায় যাই। টাইপ 1 কোনটা, আমরা কিন্তু এখনো টাইপ 1 এ আছি, খেয়াল রাখিস। আচ্ছা, টাইপ 1টা আমি আবার লিখতেছি, টাইপ 1। টাইপ 1 কেমন? টাইপ 1 হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু প্লাস একযোজী পরমাণু। ঠিক আছে, তাহলে টাইপ 1 হচ্ছে কি কেন্দ্রীয়, এখন কেন্দ্রীয় পরমাণু লেখার সময় নেই, সিএ প্লাস একযোজী পরমাণু। ঠিক আছে, একযোজী পরমাণু। তাহলে এটা হচ্ছে টাইপ 1। এই ধরনের যৌগগুলোর কেমনে আমরা সংকরায়ন বের করব। ঠিক আছে, এই ধরনের যৌগের কেমনে আমরা সংকরায়ন বের করব। তো দেখি কেমনে বের করি, একটা এক্সাম্পল দিই। প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়া। এক নাম্বার এক্সাম্পল কি, অ্যামোনিয়া। আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। অ্যামোনিয়া, অ্যামোনিয়া হলে কি হবে, অ্যামোনিয়া এখানে একটা মুক্তজোড়ী ইলেকট্রন। মুক্তজোড়ী ইলেকট্রন কেমনে দেখবি, মুক্তজোড়ী ইলেকট্রন হচ্ছে যে নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে বন্ধন যুক্ত হয়েছে, 3টা হাইড্রোজেনের সাথে, তার মানে 3টা হাইড্রোজেনকে 3টা ইলেকট্রন দিছে। ঠিক আছে, কিন্তু নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, অবশ্যই নাইট্রোজেন কত, 7। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেন যদি 7 হয়, এক নাম্বার কক্ষপথে 2টা আছে, তার মানে 2 নাম্বার কক্ষপথে 5টা আছে। 5টা থেকে 3টে শেয়ার করে ফেলছে হাইড্রোজেনের সাথে, তার মানে বাকি 2টা লোন পেয়ার রয়ে গেল না। লোন পেয়ার ইলেকট্রন বলতে কি বোঝায়, লোন পেয়ার ইলেকট্রন বলতে বোঝা যাচ্ছে যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে, ওরা চাইলে পারে কিন্তু ওরা করে না। ওরা হচ্ছে তোর আর আমার মতন আলসি, ওরা চাইলেই পড়ে বইটা শেষ করতে পারে কিন্তু বই শেষ করার ইচ্ছা নেই। ঠিক আছে, পড়ালেখা করার ইচ্ছা নেই, অলস। ঠিক আছে, শুধু তোর কথা বলি না, আমার কথাও বলছি। ঠিক আছে, তাহলে লোন পেয়ার ইলেকট্রন কারা, লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে আমরা। তারপর হচ্ছে তাহলে অ্যামোনিয়াম। তাহলে এই যৌগটা তোর টিচারে কি করছে, এই যৌগটার নাম দিয়ে তোর মুখের উপর ছুড়ে মারছে যে সংকরায়ন কত বের করো, কোন ধরনের সংকরায়ন হয়েছে এই যৌগে বের করো। তো তখন কি করবে, তোকে বের করে টিচারের মুখে ছুড়ে মারতে হবে। এটা করার জন্য কি করতে হবে, আমরা একটা সূত্র শিখে আসছি একটু আগে, যে সংকরায়ন বের করার সূত্র হচ্ছে যে x is equal half v plus m minus c plus a, তাই তো? দেখতো হাফ তো হাফের জায়গায় বসছে, x হচ্ছে কি, x হচ্ছে যে সংকরায়নটা হচ্ছে, আমি তোকে বুঝাবো একটু পর সংকরায়নের সংখ্যা। ওকে, তাহলে ভি, কত, ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের, মানে কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু, এই যে ভি বলতে কি বোঝাচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা।
ঠিক আছে, এখানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা লিখে দিতে পারো, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। আচ্ছা আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু কোনটা এটা কেমনে বুঝবো? এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে নাইট্রোজেন। কেমনে বুঝছি? যে যৌগে, একটা যৌগের মধ্যে যে পরমাণুটা বা যে মৌলটার সংখ্যা কম থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে হাইড্রোজেন আছে তিনটা, নাইট্রোজেন কয়টা আছে? একটা আছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু তখন অবশ্যই কি হবে? অবশ্যই নাইট্রোজেন, ঠিক কিনা? তাহলে আচ্ছা, এখানে আমি রুলসটা লিখে দিই, কেন্দ্রীয় পরমাণু চিনার রুলস, তাহলে আবার ভুলে যাবি। একটা যৌগে কেন্দ্রীয় পরমাণু কোনটি কেমনে বুঝবো? কেমনে বুঝবো? বুঝার রেজাল্ট হচ্ছে যে, আনসার হচ্ছে যে, যৌগটিতে যৌগটিতে যে মৌলটি সংখ্যায় কম, সংখ্যায় কম, সংখ্যায় কম কম, সেই মৌলটি কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় মৌল। সেই মৌলটি কেন্দ্রীয় পরমাণু পরমাণু বা কেন্দ্রীয় মৌল বা কেন্দ্রীয় মৌল। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে, যদি যেমন এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, যেমন অ্যামোনিয়ায়, অ্যামোনিয়াতে কি, অ্যামোনিয়াতে নাইট্রোজেন কম সংখ্যায়, নাইট্রোজেন কম সংখ্যায়, কার তুলনায়? হাইড্রোজেনের তুলনায়, হাইড্রোজেনের তুলনায়, ঠিক আছে? সুতরাং নাইট্রোজেন হচ্ছে কি, কেন্দ্রীয়। বুঝতে পারছি? নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয়। আচ্ছা, ভালো কথা। যদি কোনো কারণে সংখ্যায় দুইটা সমান থাকে তাহলে তখন কি হবে? যেমন POCl3, POCl3, এখানে ক্লোরিন তিনটা, ঠিক আছে? তার মানে ক্লোরিন যেহেতু সবার থেকে বেশি আছে, তার মানে ওর কেন্দ্রীয় পরমাণু হওয়ার কোনো চান্স নাই। এখন হইতে হবে কোত্থেকে? হয় ফসফরাস নয়তো অক্সিজেন থেকে, ঠিক আছে? কিন্তু ফসফরাসও একটা, অক্সিজেনও একটা, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কেমনে সিলেক্ট করবি? এখানে হচ্ছে যে, যদি কোনো যৌগে, কোনো যৌগে মোলের সংখ্যা সমান হয়, দুইটি মোলের সংখ্যা সমান হয়, দুইটি মোলের সংখ্যা সমান হয়, মোলের সংখ্যা সমান হয়, সমান হয়, তখন তড়িৎ ঋণাত্মকতা কথা, তখন তখন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি যার কম সে হচ্ছে যে কেন্দ্রীয় মূলক, ঠিক আছে? তখন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইএন। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? তড়িৎ ঋণাত্মকতা। তখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আমি তাও লিখে দিই তড়িৎ ঋণাত্মকতা, যার কম, যার কম সে হচ্ছে কে? সে হচ্ছে যে কেন্দ্রীয়, কেন্দ্রীয়। এই ক্ষেত্রে ফসফরাস, এই ক্ষেত্রে ফসফরাস পি, ঠিক আছে? ফসফরাস কেন? কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, ফসফরাসের হচ্ছে, ফসফরাসের হচ্ছে 3 অনলি, ঠিক আছে? তাহলে কার বেশি? অক্সিজেনের বেশি, তার মানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মান যেহেতু বেশি, তাহলে অক্সিজেন কেন্দ্রীয় হইতে পারবে না, হইতে হবে কে? ফসফরাস। এটা 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 কখন খাটাবো? যখন হচ্ছে যে দুইটা মোলের সংখ্যা সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যৌগে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অবশ্যই নাইট্রোজেন। নাইট্রোজেন সংখ্যা কম, তো নাইট্রোজেন সংখ্যা হলে বি দ্বারা কি বোঝাচ্ছে? যোজ্য স্তরে ইলেকট্রনের সংখ্যা। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? যোজ্য স্তরে 5, ঠিক আছে? মানে শেষ কক্ষাতে 5টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? আর এন, আচ্ছা, যোজ্য স্তরে কয়টা ইলেকট্রন আছে এটা কিভাবে বের করব? ঠিক আছে, এটা কিভাবে বের করবো? এটা খুব বাচ্চাদের পড়া, তো আমি পড়াই দিই সহজ ভাবে। যে যে কোনো মোলের ক্ষেত্রে একটি মোলের, একটি মোলের, একটি মোলের যোজ্য স্তরে
যৌথ স্তরে মানে শেষ কক্ষপথে আর কি কয়টি ইলেকট্রন আছে কেমনে বের করব, কয়টি ইলেকট্রন আছে কেমনে জানবো, কয়টি ইলেকট্রন আছে কেমনে জানবো, কেমনে জানবো? এটা সূত্র হচ্ছে যে, এটা একটা সূত্র আছে, মানে তোর যদি এত একে একে না বুঝতে হয় বা ইমাজিন করতে না হয়, ডাইরেক্ট সূত্রে বসাই দিবি, অটোমেটিক রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, যে মৌলটা বের করতে যাচ্ছি, যে মৌলটার বের করতে যাচ্ছি ওই মৌলের মোট ইলেকট্রন সংখ্যা থেকে, ওই মৌলের মোট ইলেকট্রন সংখ্যা থেকে, ইলেকট্রন সংখ্যা থেকে যদি আমরা ওর আগের, আমি আগের লাইনটা লিখে নিই, মাইনাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, বিয়োগ করছি, ওই মোলের আগের নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন সংখ্যা, নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন সংখ্যা আমি কেমনে বুঝছি, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এই যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 5টা, এটা কেমনে বুঝছি? নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা কত, 7টা, কারণ পারমাণবিক সংখ্যা 7। এখন 7 থেকে যদি ওর আগের নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন সংখ্যা বিয়োগ দিই, ওর আগে নিষ্ক্রিয় মোলে কোনটা আছে, হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 2, কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। তাহলে 7 থেকে 2 বাদ গেলে কত হয়, 5, 5 আসছে। আমি যদি আরেকটু উদাহরণ দিই, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, অক্সিজেনের নাম্বার কত, 8, পারমাণবিক সংখ্যা 8। অক্সিজেনের আগে নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল আছে যে হিলিয়াম। তাহলে কত হচ্ছে যে ইয়া 8 থেকে 2 বাদ দে, তাহলে 6। তার মানে অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। তুই যদি বিশ্বাস না হয় তুই নিজে হিসাব করে দেখতে পারোস, একে যুগে দেখতে পারোস। ঠিক আছে, আমি যদি আরেকটু কঠিন বলি যে সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা কত, 16। তো সালফারের পারমাণবিক সংখ্যা যদি 16 হয়, তার মানে ইলেকট্রন আছে 16টা। 16টা থেকে বিয়োগ দিব কার, সালফারের আগে নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা, নিয়ন, ফ্লোরিন, নিয়ন, নিয়নের ইলেকট্রন সংখ্যা কত, 10, 10 নাকি, হ্যাঁ। তাহলে 10 হলে কত, 16 থেকে 10 বাদ গেলে কত, 6। তার মানে সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। ঠিক আছে, ওকে, তাহলে বুঝাইতে পারছি আশা করি। তাহলে এম, এম মানে কি, এম কি বলে, সূত্রের এম কি বলে, একটু আগে সূত্রটা লিখে আসছি। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। দেখতো একযোজী পরমাণুর সংখ্যা আছে কিনা, হ্যাঁ আছে, অবশ্যই হাইড্রোজেন যুক্ত না, হাইড্রোজেন কি একটা একযোজী পরমাণু না, কারণ কেন, হাইড্রোজেন যোজনী এক, আমরা হাইড্রোজেন একটা একযোজী পরমাণু বলতে পারি। এখন হাইড্রোজেন একযোজী পরমাণু আছে কয়টা, 3টে আছে না, তাহলে এম সমান 3। ঠিক আছে, মাইনাস, এখানে কি কোনো ক্যাটায়ন অ্যানায়ন আছে, মানে কোনো চার্জ আছে, উপরে প্লাস মাইনাস কিছু আছে, নাই, তাহলে 0, এটাও 0। ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবি, পজিটিভের আগে মাইনাস সাইন, নেগেটিভের আগে প্লাস সাইন। ঠিক আছে, মানে অ্যানায়নের আগে প্লাস, ক্যাটায়নের আগে মাইনাস। ওকে, যেহেতু এখানে কোনো প্লাস মাইনাস নাই, আমরা প্লাস মাইনাস সব উদাহরণ করব, অনেকগুলো প্র্যাকটিস করব। তাই এখন দেখি, আস্তে আস্তে যাব। তাহলে কত হচ্ছে, 8। তাহলে এক সমান কত আসছে, এক সমান আসছে 4। 4 দ্বারা আমরা কি বুঝি, 4 দ্বারা আমরা বুঝি অবশ্যই sp3। কেন sp3, কারণ হচ্ছে যে p3টা s একটা, 4টা হয়েছে নি বল, তার মানে 4 দ্বারা আমরা এটা বুঝি। ঠিক আছে, 4টা অরবিটাল সংকরায়ন হয়েছে। তো 4টা অরবিটাল সংকরায়ন কখন হবে, প্রথমে s দিয়ে শুরু করতে হবে, s তো একটাই আছে, এরপর p তে যাইতে হবে, p তো 3টা হয়ে গেছে, তার মানে p3টা আর s একটা মিলে কয়টা হয়েছে, 4টা। তার মানে x সমান যদি 4 হয়, তার মানে এটা sp3 সংকরায়ন। আচ্ছা, তাহলে 4 দিলে কি বুঝছো, sp3। আমরা যদি আরো প্র্যাকটিস করি, আরো কয়েকটা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এরপরে কি আছে কি বল, অ্যামোনিয়া গেল, যদি আমাদেরকে আরো একটা মৌল মুখের উপর ছুড়ে মারে যে PCl3 বের করো, তো PCl3 কেমনে বের করবি, আবার সেম সূত্র, হাফ, হাফ যাবে, তারপর হচ্ছে ভি, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা, ফসফরাস, এটা দেখে বোঝা যায় কারণ এটা সংখ্যায় কম আছে। ঠিক আছে, তাহলে সংখ্যায় কম থাকলে অবশ্যই ফসফরাস। এখন ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে কেমনে বের করবো, এটা শর্টকাট সূত্র হচ্ছে যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তার 15 থেকে বিয়োগ দিব কার, এর আগের নিষ্ক্রিয় গ্যাসের মোট ইলেকট্রন সংখ্যা বিয়োগ দিব। তাহলে ফসফরাসের আগে নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা, ফসফরাসের আগে নিষ্ক্রিয় গ্যাস আছে নিয়ন, 10। তাহলে কত, 15 থেকে 10 বাদ গেলে কত, 5, তার মানে এটাও 5 হবে, 5। আর এখানে ক্লোরিন কয়টা আছে, 3টে আছে,
ঠিক আছে, তাহলে ক্লোরিন 3টা, আর এখানে তো অ্যানায়ন ক্যাটায়ন নেই, 0 আর 0, এখানে কোনো পজিটিভ মাইনাস সাইন আছে নাই, তাহলে কি হবে 0, তাহলে কত হবে, তাহলে হচ্ছে যে এটারও রেজাল্ট 4 আসছে, 4 না, 4 আসছে, তাহলে কি হবে, অবশ্যই sp3, এই যে p3টা s একটা, তাহলে কত 4টা হচ্ছে, এই যে sp3। আমরা যদি আরো एग्जांपल দেখি, 3 নাম্বার ধর pcl5, ঠিক আছে, নরমালি এখান থেকে চলে আসবে, ঠিক আছে, তাহলে হাফ, এখানে বি কত, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা আছে, একটু আগে বের করলাম 5, প্লাস ক্লোরিন আছে কয়টা, এখন ক্লোরিন আছে 5টা, আর অ্যানায়ন ক্যাটায়ন তো নেই, মানে কোনো পজিটিভ মাইনাস সাইন কিছু নেই, তাহলে কি হচ্ছে, তাহলে এখন যদি আমরা বের করি হাফ ইনটু 10, তার মানে 5 আসছে, এখন 5 কখন আসবে, sp3 কয়টা হয়েছে, 1 2 3 4, 4টা হয়েছে না, তার মানে p অরবিটাল তো আর নাই, তার মানে এখন কোথায় যেতে হবে, d অরবিটালে যেতে হবে, d একটা বাড়াইতে, তাহলে 5টা হয়েছে কিনা দেখ, 1 3 4, মানে 4 হইলো, আর s সহ 5, sp3d, তার মানে a যোগের মধ্যে sp3d হয়েছে সংকরায়ন, কেন্দ্রীয় পরমাণু। সংকরায়ন কিন্তু অলওয়েজ কেন্দ্রীয় পরমাণুর হয়, কেন্দ্রীয় পরমাণু, ক্লোরিনের হয় না, ক্লোরিন তো এসে যুক্ত হয়, ঠিক আছে, ওই যে মিথেনের ক্ষেত্রে কি দেখালাম, এই যে দেখ, আমরা যদি মিথেনেরটা দেখি, এই যে কার্বন, কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ছিল, কার্বন হচ্ছে 4টা অরবিটাল মিলে 4টা সমসংখ্যক অরবিটাল সমশক্তির অরবিটাল তৈরি করছে, কিন্তু হাইড্রোজেন কি তৈরি করছে, হাইড্রোজেন তো যাই ওখানে যে অ্যাড হবে, এই 4টা সমশক্তি সম্পন্ন অরবিটালের সাথে অ্যাড হবে, এই যে কোথায়, এই 4টা সমশক্তি সম্পন্ন অরবিটালের সাথে অ্যাড হচ্ছে যে জাস্ট, ঠিক আছে, হাইড্রোজেন, বুঝতে পারছি, তার মানে সংকরায়ন কার হয়, অবশ্যই কেন্দ্রীয় পরমাণুর হয়, এই যে আমি লিখে দিছি এটা, সংকরায়ন কোথায় হয়, কেন্দ্রীয় পরমাণুর যোজ্য স্তরে। এবার বুঝাইতে পারছি তিনটা পয়েন্টই, অবশ্যই সমযোজী বন্ধন হইতে হবে, এটা তো বুঝাইছি, আর সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি হবে, আশা করি তিনটা কন্ডিশনে এখন বুঝছো, তাহলে আমরা আরো প্র্যাকটিস করি, আরো প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। ধর এখন বলছে যে SF6, কি বললো, SF6, SF6 এরটা কেমনে বের করবি, এটা সেম, x is equal half, তাই, তারপর এখানে হচ্ছে কি, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, একটু আগে বলছিলাম যে সালফার হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, তার মানে ওর আগের নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা, নিয়ন, তো নিয়নের পারমাণবিক সংখ্যা 10, তাহলে 16 থেকে 10 বাদ গেলে কত হয়, 6, তার মানে সালফারের ভি এর মান হচ্ছে 6, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6। আর ফ্লোরিন কি একযোজী মৌল, অবশ্যই একযোজী মৌল, কারণ কেন, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলেই ওর অশ্বপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা, তাহলে একযোজী মৌল হলে, তাহলে ফ্লোরিন আছে কয়টা, 6টা, তার মানে 6, আর এখানে কোনো প্লাস মাইনাস কিছু আছে, তার মানে নাই, 0 প্লাস 0, ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে কত হচ্ছে, হাফ ইন্টু 12, তাহলে কত 6, তার মানে 6, 6 মানে কি, sp3 কয়টা গেল, 4টা গেল, d 5টা গেল, d অরবিটাল আরো আরো 4টা বাকি আছে না, তাহলে আরো একটার সাথে যুক্ত হলে তার মানে sp3d2, মানে তার মানে দুইটা d অরবিটাল, তিনটা p অরবিটাল আর একটা s অরবিটাল মিলে হচ্ছে sp3d2 সংকরায়ন হচ্ছে কার মধ্যে, সালফারের মধ্যে, sfc যোগের সালফারের মধ্যে, কারণ কেন, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কারণ সালফার সংখ্যাই কম, ঠিক আছে। তারপর যদি আমরা আরো উদাহরণ দেখি, আমরা যদি আরো উদাহরণ দেখি, যে if7, if7, তো if7 হলে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, অবশ্যই সংখ্যায় কম i, তাহলে x is equal কি হতে হবে, ডিস্টার্ব দিয়ে হঠাৎ হঠাৎ, তাহলে x is equal কত হবে, x is equal হবে না হাফ, তারপরে হচ্ছে এখানে কত হবে, আয়োডিনের, এই যে আয়োডিনের পারমাণবিক সংখ্যা তুই জানোস না, ঠিক আছে, একটা কথা মনে রাখবি যে ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এরা সবাই হ্যালোজেন গ্রুপের মৌল, ওদের শেষ কক্ষপথে সবসময় কয়টা ইলেকট্রন থাকবে, 7টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, 7, হ্যালোজেন গ্রুপের মৌলগুলো 7টা ইলেকট্রন থাকবে, সেই জন্য তো গ্রুপ 7 আছে, ঠিক আছে, 7 প্লাস কত হবে, এখানে ফ্লোরিন একযোজী মৌল, ফ্লোরিন যদি একযোজী মৌল হয় তাহলে ফ্লোরিন যুক্ত হবে না, 7টা ফ্লোরিন, তাহলে 7 প্লাস এখানে কত হবে, এটা -0 প্লাস 0, কারণ এখানে প্লাস মাইনাস কোনো সাইন নেই, তো সাইন না থাকলে এখন x ইকুয়াল কত হবে, হাফ ইনটু 7 প্লাস 7 কত, 14, তো 14 সমান কত, এটা 2 দিয়ে ভাগ করলে 7 হয়, তো 7 আসলে এটা কি সংকরায়ন, তার মানে sp3d3, d অরবিটাল 3টা, p অরবিটাল 3টা, তাহলে 6টা হচ্ছে, s অরবিটাল একটা মিলে 7টা, শেষ, তার মানে if7 যোগে আয়োডিনের sp3d3 হয়েছে, ঠিক আছে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ফ্লোরিনের কিন্তু সংকরায়ন হয় না,
মোট কথা শুধু কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন হয় যৌগের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা বুঝাইতে পারলাম। এখন যদি আরো একটা উদাহরণ দিই, প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবি তত ক্লিয়ার হবে। আরেকটা উদাহরণ যদি দিই, জ্যানন ফ্লোরাইড। জ্যানন ফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে? জ্যানন ফ্লোরাইডের ক্ষেত্রে কি বলে, যদি আমরা এখন এটা খাটাই হাফ তারপর জ্যানন কত, জ্যানন হচ্ছে যে যেহেতু নিষ্ক্রিয় মূলক, ঠিক আছে, নিষ্ক্রিয় মূলের অবশ্যই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ, সবাই জানে, কমন সেন্সের ব্যাপার। নিষ্ক্রিয় মূলক কেন? কারণ ওদের শেষ কক্ষপথ অলরেডি 8টা দ্বারা পূর্ণ, তার মানে জ্যানন 8 প্লাস একযোজী মূলক কয়টা আছে? 2টা, ফ্লোরিন 2টা, -0 +0, কেন? কারণ এখানে প্লাস মাইনাস কোনো সাইন নেই। ঠিক আছে, তাহলে কত হয়? 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। তার মানে কি? sp3d4, ঠিক আছে, sp3d4 সংকরায়ন করছে জ্যানন ফ্লোরাইডে। তাহলে আমি যদি এখন তোকে দুইটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক গুলো বাসায় করে রাখবি। SW কি? জ্যানন Fe4, Fe4 না, শুধু 4, ঠিক আছে, তার আমি সুন্দর করে দিই। 4 আর জ্যানন F6, ঠিক আছে, এই দুইটা যোগের কি বের করবি? সংকরায়ন বের করবি। হোমওয়ার্ক দিয়ে দিলাম, বুঝতে পারছি আশা করি। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে টাইপ 1 গেছে। এই যে যত টাইপগুলো পড়তেছে সব টাইপ কিন্তু অজৈব যৌগের, ঠিক আছে, অজৈব যৌগের, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা এখনো জৈব যৌগ বা আয়নে যাইনি, ঠিক আছে, এখন ইয়াতে আছে। এখন টাইপ 2, এখন কত? টাইপ 2। ওকে, তো টাইপ 2 কখন? টাইপ 2 কার ক্ষেত্রে? টাইপ 2 হচ্ছে সেন্ট্রাল অ্যাটম প্লাস যদি দ্বিযোজী মৌল যুক্ত থাকে, যদি দ্বিযোজী মৌল যুক্ত থাকে, দ্বিযোজী মৌল যুক্ত থাকে। এখন বলতে পারো যে দ্বিযোজী মৌল মানে কি? কেন ভাই দ্বিযোজী মৌল কেন বলতে হবে? যার যোজনী 2 তারা দ্বিযোজী মৌল, কথা সত্য কিনা? যাদের যোজনী কি 2 তাদের হচ্ছে কি দ্বিযোজী মৌল। কাদের যোজনী 2 হয়? যাদের দুইটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে কি হয়? অষ্টপূর্ণ হয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা কেমনে বের করব, যে সংকরায়ন কেমনে বের করব? একদম ইজি, ভয় পেলে হবে না। ধর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটা কি করছে? টিচার তোর মুখের উপর ছুঁড়ে মারছে, বলছে যে সংকরায়ন কি বের করো, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোন ধরনের সংকরায়ন করছে। কেমনে বের করবি? আমাদের সূত্র কি? আমরা এখনো সূত্রেই থাকবো, ঠিক আছে। সূত্র হচ্ছে x হাফ কার্বনের কত, এখানে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই কার্বন, যেহেতু কার্বনের সংখ্যা কম, এখন কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? কার্বন হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তো 6 এর আগে ওর নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা? হিলিয়াম। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, 6 থেকে 2 বাদ গেলে কত হয়? 4। তাহলে 4 হচ্ছে কি ওর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে। আর সূত্র কি বলে? সূত্র বলে না যে একযোজী পরমাণু মানে m কি? এখানে v প্লাস m ছিল না? m মানে কি বুঝাইতো? একযোজী পরমাণুর সংখ্যা, তাই তো? এখানে কি কোনো একযোজী পরমাণু আছে? অক্সিজেন তো দ্বিযোজী পরমাণু, তার মানে একযোজী পরমাণু যেহেতু নাই, তাহলে এটা শূন্য বসে যাবে। জাস্ট সূত্রের মধ্যে এটাই, আর কিছু না। এখানে কি কোনো প্লাস মাইনাস আছে? নাই, তার মানে ক্যাটায়নের শূন্য, অ্যানায়নও শূন্য, তাহলে যেটা হয় সেটা। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে এটা sp সংকরায়ন। বুঝতে পারছি আমি? এটা শূন্য কেন হয়েছে? কারণ m মানে শুধু একযোজী পরমাণু, m মানে শুধু কি একযোজী পরমাণু, একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। কার্বন ডাই অক্সাইডে কোনো একযোজী পরমাণু নেই, কোনো একযোজী পরমাণু নেই। বুঝতে পারছি? তার মানে একদম ইজি না?
এখন যদি আমরা আরো যাই, আরো কয়েকটা উদাহরণ দেখি, যেমন সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইড কি হবে, x is equal হাফ, সালফারের শেষ কত ইলেকট্রন কত একটু আগে বলে আসছি 6, তো 6 হলে 6 প্লাস, এখানে কি কোনো একযোজী পরমাণু আছে, নাই, তাহলে 0 প্লাস মাইনাস এগুলো 0 হবে, কারণ অ্যানায়ন ক্যাটায়নও নাই, তাহলে কত হচ্ছে 3, তাহলে কত sp2, দুইটা p অরবিটাল একটা s অরবিটাল, ঠিক আছে। ওকে, তাহলে এটা sp2 সংকরায়ন হচ্ছে। তারপর কি আছে, তো এইটা হচ্ছে যে টাইপ 2 গেল গা। এখন আমরা করব টাইপ 3। এখন আমরা কি করব, টাইপ 3। এখন আমরা করব টাইপ 3। টাইপ 3, টাইপ 3 কেমনে করব, টাইপ 3 কার ক্ষেত্রে, ধর সেন্ট্রাল অ্যাটম আছে, সেন্ট্রাল অ্যাটমের সাথে আবার এক একযোজীয় আছে, আবার দ্বিযোজীয় আছে, তখন কি হবে, তখন আমাদের সংকরায়ন কিভাবে বের করব সেটা কি হবে। ওকে, তাহলে আমরা যদি উদাহরণ দিই, প্রথম উদাহরণ নিই আমরা, যে প্রথম উদাহরণ কাকে নিতে পারি, যে POCl3। POCl3 এই ক্ষেত্রে আমাদেরকে বলল যে এটা এর মধ্যে কি সংকরায়ন করছে, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কি সংকরায়ন করছে বের করো। আমরা একটু আগে বলছি যে যখন সংখ্যায় সমান থাকবে, ঠিক আছে, যেমন ফসফরাস আর অক্সিজেন সংখ্যায় সমান, ঠিক আছে, ঠিক আছে, ক্লোরিন তো কখনো কেন্দ্রীয় পরমাণু হইতে পারবে না, যেহেতু ক্লোরিন সংখ্যায় বেশি, ঠিক আছে, সংখ্যায় যেগুলো কম সেটা না, আমরা একটা যৌগের সংখ্যায় যেটা কম থাকে পরমাণু সেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলি। কিন্তু এখানে সংখ্যায় তো দুটাই কম, ফসফরাসও কম অক্সিজেন কম, এবং দুটাই সমানভাবে কম, ফসফরাস একটা অক্সিজেন একটা, এই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণু হিসাব করবো কিভাবে, একটু আগে বলছি যে যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, বা যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে ইলেকট্রোনেগেটিভিটি কার কম, ফসফরাসের কম অক্সিজেন থেকে। এখন তুই ভাই বলতে পারো যে ভাই আমি কেমনে বুঝবো ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম অক্সিজেন থেকে, কেন তোকে যখন আমি তড়িৎ ঋণাত্মকতা পড়াইছিলাম, টপিকটা পড়াইছিলাম, তখনই আমি বলে দিছিলাম, কয়েকটা মৌলের নাম লিখে দিছিলাম, কয়েকটা ওদের তড়িৎ ঋণাত্মকতার মানও লিখে দিছিলাম। তো ওদের তড়িৎ ঋণাত্মকতার মান যখন লিখে দিছি, ওই মৌলগুলোর থেকে প্রশ্ন আসবে, ওই মৌলগুলা থেকে কি আসবে, প্রশ্ন আসবে, তড়িৎ ঋণাত্মকতার মান ওই মৌলগুলোর জানলে হবে, বা আর কারো জানা লাগবে না, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা কার কম, ফসফরাসের কম, কেমনে জানি, কয়েকটা মৌলের নাম লিখে দিয়েছিলাম, ওগুলো মুখস্থ করতে হয়, ঠিক আছে। তাহলে ফসফরাসের কম, তাহলে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই ফসফরাস হবে। এখন বলছে কি ফসফরাসের বা কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কি সংকরায়নটা করছে এটা বের করো, কিভাবে বের করবি, চল বের করি আমরা। S ইকুয়াল সূত্র কি জানি, হাফ B প্লাস M মাইনাস C প্লাস A, মানে ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, ঠিক আছে। আচ্ছা, এখানে বি, এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5, এগুলো তো একটু আগে বের করার নিয়ম শিখেছি, 5 প্লাস সূত্রে কি বলে ভি প্লাস এম, এম এম শুধু কি বুঝায়, এম শুধু বুঝায় একযোজী পরমাণুর সংখ্যা। এখানে একযোজী পরমাণু আছে কোনটা, ক্লোরিন, ক্লোরিনে একযোজী পরমাণু আছে কয়টা, 3টা। এখানে সূত্রের মধ্যে কখনো দ্বিযোজী পরমাণুর কথা বলা আছে, বলা নেই, তাহলে দ্বিযোজী পরমাণুর কথা এখানে আসতেছেও না, ঠিক আছে, বসবেও না মান। আর এখানে কোনো প্লাস মাইনাস আছে নাই, তাহলে 0 প্লাস 0, ঠিক আছে, তাহলে কত হয়, তাহলে 8, 8 কে 4 2 দিয়ে ভাগ করলে 4, অবশ্যই sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন, বুঝতে পারছি, ক্লিয়ার আশা করি। যদি আরেকটা উদাহরণ দিই আমি, আরেকটা উদাহরণ দিলে কি হবে, এ ধর চ্যানন ওএফ4, ঠিক আছে, এটা সংকরায়ন বের করতে বলছে, এটা সংকরায়ন কেমনে বের করবি, এটা সংকরায়ন বের করবি হাফ, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে যেহেতু অক্সিজেন আর জেননের সংখ্যা সমান, এই দুটার থেকে যে কোনো একটা হবে, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে অবশ্যই কি, মানে যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হচ্ছে কি, গলা শুকিয়ে আসছে, একটু পানি খেয়ে নিতে। যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হচ্ছে কি
কেন্দ্রীয় পরমাণু। এখানে তড়িৎ ঋণাত্মকতা কার কম? অবশ্যই জ্যাননের কম। কেন জ্যাননের কম? কারণ জ্যানন তো নিষ্ক্রিয় গ্যাস, গ্রুপ 18 এর মধ্যে পড়ে। তো গ্রুপ 18 এর মধ্যে ওদের তো ইলেকট্রন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওদের ইলেকট্রন লাগবে, কারণ ওদের তো অলরেডি অষ্টক পূর্ণ আছেই, ঠিক না? গ্রুপ 18 এ কারা থাকে? যাদের শেষ কক্ষপথ অলরেডি অষ্টক পূর্ণ। তার মানে ওদেরকে ওরা যে ইলেকট্রন টেনে নিবে সমযোজী যৌগের মধ্যে, সে আর কিন্তু ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই, ইচ্ছাও নেই, ঠিক আছে? তার মানে জ্যানন অবশ্যই কি কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? কারণ তড়িৎ ঋণাত্মকতা কম। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতার মানে হচ্ছে যে সমযোজী যৌগের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে আনার প্রবণতা। তো জ্যানন তো নিষ্ক্রিয় গ্যাস, ওটাকে টেনে আনার প্রবণতা আছে নাই? ওর ইচ্ছাও নেই। তো ইচ্ছা না থাকলে এখন আমরা কি জানি? তার মানে জ্যানন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো এখন এখানে ভি এর মান কি বসবে? জ্যাননের শেষ কক্ষপথের ইলেকট্রন, তো জ্যাননের শেষ কক্ষপথের ইলেকট্রন কত? জ্যানন হচ্ছে কত? যেহেতু গ্রুপ 18 মধ্যে পড়ে, গ্রুপ 18 মৌলগুলো শেষ কক্ষপথের ইলেকট্রন অবশ্যই 8, কারণ ওদের অষ্টক পূর্ণ, ঠিক আছে? শুধু হিলিয়াম হচ্ছে কত? 2, কারণ ওর দুইটাই আছে ইলেকট্রন, তাহলে 8 প্লাস অক্সিজেন কি দ্বিযোজীমূল? অক্সিজেন কি একযোজীমূল? অবশ্যই না, অক্সিজেন দ্বিযোজীমূল, কিন্তু সূত্রের মধ্যে দ্বিযোজীমূলের কোনো কথা আছে? নাই। তাহলে একযোজীমূল কয়টা আছে? ফ্লোরিন, ফ্লোরিন 4টা আছে, 4, ঠিক আছে? তাহলে -0 + 0, তাহলে কত হয়? তাহলে 12 6, 6, তাহলে কত? sp3, 4টা হলো d2, 6টা, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। SW জ্যানন ও F2 টা বের বের করবি, এটা হচ্ছে SW। ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্লিয়ার হইলো আশা করি। এখন হচ্ছে আমরা কয়টা টাইপ, এটা টাইপ কততে গেল? এটা হচ্ছে টাইপ 3, এখন টাইপ 4 এ যাব, ঠিক আছে? এখন হচ্ছে টাইপ 4, টাইপ 4, টাইপ 4 হচ্ছে যে যদি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন থাকে, যদি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন থাকে, ওকে, যদি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন থাকে, যদি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন থাকে তখন কি হবে? তাহলে আমরা যদি বলি ক্যাটায়ন প্লাস অ্যানায়ন থাকলে কি হবে? উদাহরণ, প্রথম উদাহরণটা কাকে নেওয়া যায় দেখি বল? অ্যামোনিয়াম প্লাস, ওকে, এই যে একটা পজিটিভ সাইন আছে, এটা সংকরণ বের করতে বলে কি করবি? আমরা এখনো আমাদের সূত্রের মধ্যে থাকি, হাফ ভি এর মান কত হবে? এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এটা আমরা জানি, আর নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা, একটু আগে বের করে আসি, প্লাস প্লাস, এখানে একযোজী পরমাণু আছে কয়টা? হাইড্রোজেন 4টা, ঠিক আছে? মাইনাস, মাইনাস কি সি না? সি, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন মনে আছে? তাহলে মাইনাস সি, তো মাইনাস সি হলে কি হবে? পজিটিভ চার্জ কি ক্যাটায়ন না? ক্যাটায়নকে নির্দেশ করে না? তাহলে পজিটিভ চার্জ আছে কয়টা? মানে ক্যাটায়নের সংখ্যা আছে কয়টা? 1, প্লাস অ্যানায়নের সংখ্যা, এখানে কি কোনো মাইনাস সাইন আছে? নাই, নাই। তাহলে 1 দ্বারা কি বোঝাচ্ছে? কয়টা পজিটিভ চার্জ আছে? এখানে একটা আছে, তাহলে 1 লিখছি, ঠিক আছে? আর ক্যাটায়নের আগে মাইনাস হয়, সূত্রে মাইনাস, আর অ্যানায়নের আগে প্লাস হয়, ঠিক আছে? তাহলে এখন কত হয়? 5 আর 4 যোগ করলে 9, আর 9 থেকে আবার 1 বিয়োগ দিলে কত? 8, তাহলে 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4, তাহলে দেখ sp3। যদি আরো একটা উদাহরণ দিই, যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামটা নিছি, সরি, তোর H3O প্লাস, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হবে? আবারও সেম সূত্র আমরা ইউজ করি, যে x is equal তো হাফ, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অবশ্যই অক্সিজেন, যেহেতু অক্সিজেন সংখ্যায় কম, তো অক্সিজেন যদি সংখ্যায় কম হয়, অক্সিজেন শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? কয়টা? অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তো 8 হলে 8, ওর আগের নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা? হিলিয়াম, তো 8 থেকে 2 বাদ দিলে কত? 6, তার মানে ওর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, 6টা থাকলে 6 প্লাস কত? এখানে m একযোজী আছে, আছে হাইড্রোজেন একযোজী 3টে আছে, হ্যাঁ, প্লাস যেহেতু ক্যাটায়নের সাইন একটা আছে, তার মানে -1 + 0,
তাহলে কত হয়? তাহলে হাফ ইন্টু 6 আর 3 যোগ করলে 9, এটাও সেম 4। ঠিক আছে, তাহলে কত? sp3 সংখ্যার হয়েছে। ঠিক আছে, আবারও বলতেছি sp3 সংখ্যার কার হয়েছে? অক্সিজেন হয়েছে, হাইড্রোজেনের না। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু যেটা আছে ওর হচ্ছে সংখ্যার হয়। তো এটা হচ্ছে কয়েকটা ক্যাটায়ন দিয়ে উদাহরণ দিলাম। যদি অ্যানায়ন দিয়ে উদাহরণ দিই, আচ্ছা এখন হচ্ছে আমরা কয়েকটা অ্যানায়ন নিয়ে উদাহরণ দেখি। ঠিক আছে, তো অ্যানায়ন কোনটা আছে? অ্যানায়ন আছে যে তোর SO4 2- সালফেট। তো সালফেটের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর কি সংখ্যায়ন করছে এটা বের করতে বলছে। কেমনে বের করবি? x is equal half, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অবশ্যই সালফার, কারণ কেন? সালফার সংখ্যায় কম। তাহলে সালফার যদি সংখ্যায় কম হয়, কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 6টা। এগুলো বের করা আর শিখাচ্ছি না আমি, এতক্ষণ শিখাইলাম, অনেকক্ষণ শিখাইছি। ঠিক আছে, এখানে কি কোনো একযোজী পরমাণু আছে? এখানে কোনো একযোজী পরমাণু নেই, কারণ অক্সিজেন দ্বিযোজী পরমাণু। ঠিক আছে, তাহলে কারণ অক্সিজেন যোজনী 2, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে অষ্টকপূর্ণ হয়। ওকে, তাহলে যেটা একযোজী পরমাণু নেই, যেহেতু সূত্রের মধ্যে কি বলে শুধু একযোজী পরমাণুর সংখ্যাটাই বসবে, তার মানে এখানে কোনো একযোজী পরমাণু শূন্য। আর -0 কোনো ক্যাটায়ন নেই, আছে কি? অ্যানায়ন। অ্যানায়ন কয়টা আছে? -n কয়টা? 2টা। তাহলে কত হয়? 6 আর 2 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে sp, এটাও sp3। বুঝতে পারছি আশা করি। যে আর একটা উদাহরণ দিই, যদি আমি আর একটা উদাহরণ নিই, PO4 3-, PO4 3-, তাহলে এখানে কি হবে? এখানেও সেম হাফ। এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? ফসফরাস। ফসফরাস শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, 5 প্লাস অক্সিজেন তো দ্বিযোজী পরমাণু, একযোজী না, তো একযোজী না হলে 0। আর হচ্ছে কত? কোনো ক্যাটায়নও নেই, 0 প্লাস অ্যানায়ন আছে কয়টা? 3টা, 3টা অ্যানায়ন আছে। তাহলে কত হবে? 3-, তার মানে 3টা সাইড, 3টা মাইনাস সাইন আছে। তাহলে এখন কত? 5 আর 3 কত? 8, এটাও 4, এটাও কি হবে? sp3। বুঝতে পারছি আশা করি। তারপর আর কি আছে? তারপর হচ্ছে যে যদি আরো একটা উদাহরণ দেখি, আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এখান থেকে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে চলে আসবে, আর না আসলে তো সূত্র দেখাই দিলাম যে কিভাবে করতেছে। এতগুলো প্র্যাকটিস করার পর না পারলে মাইর চলবে। ঠিক আছে, 2-, তাহলে এখানে যদি আমি এটার ক্ষেত্রে যদি সেম খাটে হাফ, তারপর হচ্ছে কত? এখানে কার্বনের, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন, যেহেতু সংখ্যায় কম, তাহলে কার্বন শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 4টা থাকে। ঠিক আছে, 4টা থাকার পর তারপর কি হয়? প্লাস 0, যেহেতু কোনো একযোজী পরমাণু নেই, ক্যাটায়নও নেই, 0 প্লাস অ্যানায়ন আছে কয়টা? 2টা। ঠিক আছে, তাহলে 4 আর 2 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এটা কত হবে? sp2। ঠিক আছে, sp2, এই যে p অরবিটাল 2টা, s অরবিটাল একটা, মোট 3টা। বুঝতে পারছি আশা করি। তাহলে অনেকগুলো উদাহরণ হয়ে গেল। এরপরও না পারলে আর কিছু করার নাই। আচ্ছা, তাহলে আমরা এখন অনেক সহজ জিনিসপাতি দেখে ফেললাম। এখন কথা হচ্ছে সব এখন এই সূত্রগুলো কি সব ক্ষেত্রে খাটবে কিনা? ঠিক আছে, সব ক্ষেত্রে খাটবে কিনা? এতক্ষণ তো অনেক মজা করে করে সব করে ফেলছিলাম, কিন্তু এখন হচ্ছে যে প্যারাদায়ক জিনিস চলে আসছে। প্যারাদায়ক জিনিসটা কি? এই যে আমরা একটা সূত্র শিখলাম, x is equal half v plus m মাইনাস সি প্লাস এ। এই যে একটা শর্টকাট সূত্র শিখলাম, এই সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। কি আছে? সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি কি সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা হইতেছে, প্রথম সীমাবদ্ধতা, জটিল যোগে ব্যবহার করা যায় না। ঠিক আছে, আমরা তখন কোন যোগে ব্যবহার করছি? সবগুলো অজৈব যোগে। ঠিক আছে, জটিল যোগে ব্যবহার করা যায় না। গেল। 2 হচ্ছে কি? জৈব যোগে ব্যবহৃত হয় না। জৈব যোগে ব্যবহৃত হয় না। জৈব যোগে ব্যবহৃত হয় না। তারপর 3 হচ্ছে কি? বহুকেন্দ্রিক যোগে প্রয়োগ করা যায় না। বহুকেন্দ্রিক যোগে প্রয়োগ করা যায় না। বহুকেন্দ্রিক যৌগটা মানে কি আমি বুঝাচ্ছি। বহুকেন্দ্রিক যোগে প্রয়োগ করা যায় না। প্রয়োগ করা যায় না।
আচ্ছা, বহুকেন্দ্রিক যৌগ মানে কি? বহুকেন্দ্রিক যৌগ মানে হচ্ছে যে যৌগের কেন্দ্রীয় পরমাণু একের অধিক। শুধু একটা কেন্দ্রীয় পরমাণু না, দুই তিনটা কেন্দ্রীয় পরমাণু আছে, চারটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, মোট কথা একটা না, একের অধিক আছে কেন্দ্রীয় পরমাণু। ওই ধরনের যৌগগুলোতে আমরা এই সূত্র খাটাই সংকরায়ন নির্ণয় করতে পারবো না, আবার জৈব যৌগও পারবো না, জটিল যৌগও পারবো না। আমরা এতক্ষণ তার মানে কি দেখে আসছি? আমি শুরুতেই বলছিলাম যে অজৈব যৌগের গুলা দেখে আসছি, ঠিক আছে? তো এখন কি করতে হবে? তার মানে আমাদেরকে বিকল্প কোনো উপায় বের করতে হবে। তখন কিভাবে বের করব? যে তোর জটিল যৌগের, তোর মুখের উপর জটিল যৌগ ছুঁড়ে মারছে, তখন কিভাবে বের করবি যে সংকরায়ন কি হয়েছে কেন্দ্রীয় মৌলের? তো এটা বের করারও আমাদের একটা সূত্র আছে, থিওরি আছে, এটা না, এটাকে বলে স্টেরিক নাম্বার। এটাকে কি বলা হয়? স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার কেন? স্টেরিক নাম্বার কখন ইউজ করা হয়? উপরের কন্ডিশনগুলোতে কন্ডিশনগুলোতে স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার ব্যবহার করে স্টেরিক নাম্বার ব্যবহার করে সংকরায়ন নির্ণয় করতে হয়। সংকরায়ন নির্ণয় করতে হয়। উপরের কন্ডিশন কোনগুলা? এই যে এইগুলো হচ্ছে উপরের কন্ডিশন, বুঝতে পারছি? এই তিনটা হচ্ছে উপরের কন্ডিশন। তাহলে স্টেরিক নাম্বার কি? তার মানে এটা একটা সূত্র হবে। স্টেরিক নাম্বারকে যদি আমরা Sn দিয়ে লিখি, স্টেরিক নাম্বার Sn is equal সিগমা বন্ড, সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা মানে একটা যৌগে কি কয়টা সিগমা বন্ধন আছে প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা, মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা। আমরা স্টেরিক নাম্বার সূত্রটা বুঝাতে পারছি? একই, এটা হচ্ছে স্টেরিক নাম্বারের সূত্র। বুঝতে পারছি আশা করি। তাহলে এটা কয়েকটা উদাহরণ দিলে আমি বুঝবো। ধর অ্যামোনিয়া, প্রথম উদাহরণ দিল অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা কিভাবে বের করবি? এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন হবে অ্যামোনিয়াতে। তাহলে কি বলে, সূত্র কি বলে? সিগমা বন্ধনের সংখ্যা। আমি যদি অ্যামোনিয়াটা একটু গাঠন সংকেত লিখি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমি কালকে একটা কথা বলছিলাম যে বন্ধন গঠনের মধ্যে শুরুতে সিগমা বন্ধন দিয়ে শুরু হয়, পাই বন্ধন হচ্ছে পরে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আগে সিগমা বন্ধন হইতে হবে, এরপর পাই বন্ধন। সিগমা বন্ধন না হলে কখনো পাই বন্ধন হবে না। তাহলে প্রথম বন্ধনটা অবশ্যই সিগমা বন্ধন হতে হবে, এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলছিলাম যে সিগমা বন্ধন একটাই হয়, বাকি সব বন্ধন পাই বন্ধন, ঠিক আছে? ওই যে একটা শুরুতে হবে, ওইটা হওয়ার পর বাকি যত বন্ধন ক্রিয়েট হবে একটা যৌগে সবগুলো পাই বন্ধন। কিন্তু কথা হচ্ছে যে এখানে হাইড্রোজেন একটা মৌল, এই হাইড্রোজেন আরেকটা মৌল, এই হাইড্রোজেন আরেকটা মৌল। তো এই হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে প্রথম যে বন্ধনটা গঠন করবে এটা অবশ্যই সিগমা বন্ধন। আবার এই হাইড্রোজেনটাও এই নাইট্রোজেনের সাথে প্রথমে যে বন্ধনটা গঠন করবে এটা অবশ্যই সিগমা বন্ধন। আবার এই হাইড্রোজেনটাও প্রথম যে বন্ধনটা গঠন করবে নাইট্রোজেনের সাথে এটাও অবশ্যই সিগমা বন্ধন। হ্যাঁ, আর এখানে তো একটাই সিগমা বন্ধন দেখাচ্ছে, এখানে ডবল বন্ড আছে? ডবল বন্ড নাই। তার মানে সিগমা বন্ধন এই একটা, দুইটা, তিনটা, তিনটা সিগমা বন্ধন। তার মানে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? 3। তাহলে সূত্র কি বলে? সূত্র বলে যে Sn is equal সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে? তো লোন পেয়ার ইলেকট্রন, সিগমা বন্ধন আছে কয়টা? 3টা। আর লোন পেয়ার আছে কয়টা? 2টা। সরি, লোন পেয়ার আছে কয়টা? একটা। দেখো ভাই, তাহলে কয়টা আছে? একটা আছে। তাহলে কত হয়? 4। তাহলে দেখো তো sp কত হয়? sp3 হয়, ঠিক আছে? দেখো তো ভাই, ছোটবেলায় যে সূত্র শিখেছিলাম ওই ওই সূত্র খাটাইলে sp3 আসছিল না অ্যামোনিয়া? এই সূত্র খাটাইলে sp3 আসছে। এখন কথা হচ্ছে তুই পরীক্ষার খাতায় কোন সূত্র ইউজ করবি? পরীক্ষার খাতায় এতক্ষণ যে সূত্র ইউজ করে আসছিলাম যে x is equal half v plus m minus c plus a, এই সূত্রটা ইউজ করবি। যদি এই সূত্র খাটাই কোনো কিছু করা যাচ্ছে না, তখন হচ্ছে এই সূত্রে আসবো, ঠিক আছে? তখন হচ্ছে স্টেরিক নাম্বার আসবো।
বুঝতে পারছি? তার মানে এই সূত্র খাটালে হয়। ওকে, লোন পেয়ার ইলেকট্রন মানে কি? লোন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে যে একটা যৌগের মধ্যে বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, কেন্দ্রীয় পরমাণুর বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই এমন দুইটা ইলেকট্রন। তাহলে এই দুইটা মিলে একটা জোড় সৃষ্টি হয়েছে না, মুক্ত জোড়। তার মানে মুক্ত জোড় আছে কয়টা? একটা। ঠিক আছে, মুক্ত জোড় কয়টা? একটা। মানে জোড় আছে কয়টা? একটা। মুক্ত, যেগুলো কি বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে কয়টা? একটা। 3+1। এখন একটা কেমনে বসছি, এগুলো আবার একটু আগে বুঝাইছিলাম যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রনের মধ্যে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে বাকি থাকে কয়টা? দুইটা। তো দুইটা মানে কি একটা মুক্ত জোড় ইলেকট্রন, ওরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। ঠিক আছে। আর মুক্ত ইলেকট্রন কাকে বলে? যারা বন্ধন গঠনে চাইলে অংশগ্রহণ করতে পারতো কিন্তু করে না, তোরা আমার মতন। ঠিক আছে, ওরা সিঙ্গেল থাকতে পছন্দ করে, এই ক্ষেত্রেও খাটে। তুই তো সিঙ্গেল থাকতে পছন্দ করিস না, তোরা তোরা তো সবাই খালি প্রেম করার জন্য ডেসপারেট। ওকে, তাহলে এটা বুঝাতে পারছি। এখন হচ্ছে যে আমাদের যাইতে হবে বন্ধন কোণ নির্ণয়। কি নির্ণয়? বন্ধন কোণ নির্ণয়। দাঁড়া, একটু হেডলাইন একটু অন্য কালার দিই। বন্ধন কোণ নির্ণয়। বন্ধন কোণ নির্ণয়। আচ্ছা, দাঁড়া কোণটা একটু বিশ্রী গেছে, এটা সুন্দর করে লিখে দিই। বন্ধন কোণ নির্ণয়। ওকে, বন্ধন কোণ নির্ণয় এটা কেমনে বের করব? হুম, আচ্ছা, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন প্রায় আসবেই, প্রতি বছরই আসে। তাহলে বন্ধন কোণ নির্ণয়, বন্ধন কোণ নির্ণয় কেমনে করে? এখানে কয়েকটা কন্ডিশন আছে। ধর এক নাম্বার কন্ডিশন, যদি সংকরায়ন ভিন্ন হয়, যদি সংকরায়ন ভিন্ন হয়, যদি সংকরায়ন ভিন্ন হয়, তখন কেমনে বের করব? তখন হচ্ছে যে এইটা হচ্ছে সব থেকে সহজ। আমি বলি প্রশ্নটা কিভাবে আসবে এটাও বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কোন সংকরায়নের বন্ধন কোণ কত, এটা অনেকটা বইতে আছে, বইয়ে একটা চার্ট আছে, চার্টটা পড়বি তোরা। আর আমি কয়েকটা বলে দিই, যেমন ধর sp3, sp2, sp3 বন্ধন কোণ হচ্ছে যে যদি অন্য কালি দেখি 109.5 ডিগ্রি। sp2 হচ্ছে যে 120 ডিগ্রি। আর sp হচ্ছে যে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sp3 বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, sp2 হচ্ছে যে 120 ডিগ্রি, আর sp হচ্ছে 180 ডিগ্রি। বন্ধন কোণ কি এগুলো আস্তে আস্তে জানবি, বুঝবি। এখন যদি আমাকে একটা ধর মুখের উপর কয়েকটা যৌগ ছুড়ে মারছে, যে কয়েকটা যৌগ হচ্ছে যে ধর CH4 মিথেন, তারপর মারলো বেরিয়াম ক্লোরাইড BCl3, তারপর হচ্ছে যে এটা হচ্ছে বোরন ক্লোরাইড, এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, BCl2। এখন আমরা যদি এই যৌগগুলোর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কোন ধরনের সংকরায়ন করছে এটা বের করতে পারি, তাহলে ইজিলি এটা বের করতে পারবো না কার বন্ধন কোণ বড়, কার বন্ধন কোণ ছোট। তো CH4 এর মধ্যে কোন কোন ধরনের সংকরায়ন ঘটে? দেখি বল, তোরা বল, CH4 এর মধ্যে কোন ধরনের সংকরায়ন ঘটে? অবশ্যই sp3। কেমনে? এতক্ষণ অনেকগুলো প্র্যাকটিস করে আসছি ভাই, এগুলো সব প্র্যাকটিস করতে হবে। আর এখন তো আমি দেখলে বলে ফেলতে পারবো। ঠিক আছে, BCl3 এর মধ্যে কত হবে? sp2। ঠিক আছে, কেমনে sp2 তুই বের করে নিস, কেমনে বের করতে এতক্ষণ শিখে আসছি। এটা হচ্ছে sp। তাহলে এখন যদি sp, এটা sp2, এটা sp3, বন্ধন কোণ সব থেকে বেশি কার? sp না? এই যে sp হচ্ছে 180 ডিগ্রি, তারপর হচ্ছে কত? sp2, তারপর হচ্ছে sp3। তার মানে বন্ধন কোণের যদি সিরিজটা বলি, বন্ধন কোণ কার বেশি কার কম, যদি বলে যে বন্ধন কোণের সিরিজ, বন্ধন কোণ, বন্ধন কোণ, তো বন্ধন কোণের ক্ষেত্রে কি হবে? অবশ্যই সব থেকে বেশি sp, তারপর sp2, তারপর হচ্ছে sp3। বুঝতে পারছি আশা করি।
তার মানে যদি সংকরায়ন ভিন্ন হয়, এই যে এটা সংকরায়ন হচ্ছে sp3, এটা সংকরায়ন হচ্ছে sp2, এটা সংকরায়ন হচ্ছে sp, তিনটা ভিন্ন ভিন্ন, তখন তুলনা করতে বললে আমরা ইজিলি এইভাবে বের করে ফেলতে পারবো। কারণ কেন, এই যে 109.5 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি গুলো বইতে লেখা আছে কোনটার বন্ধন কোণ কত, কোন সংকরায়নের বন্ধন কোণ কত, এটা লেখা আছে। আচ্ছা, শুধু আমাদেরকে কি বের করতে হবে, CH4, এই যে মিথেনের মধ্যে কোন ধরনের সংকরায়ন করছে, বোরন ক্লোরাইডের মধ্যে কোন ধরনের সংকরায়ন করছে, বেরিয়াম ক্লোরাইডের মধ্যে কোন ধরনের সংকরায়ন করছে, এটা বের করতে পারলে আমরা ইজিলি বন্ধন কোণগুলো বের করে ফেলতে পারবো, কারণ বন্ধন কোণের মান আমরা জানি। আরেকটা কন্ডিশন, যদি 2 নাম্বার কন্ডিশনে যদি সংকরায়ন একই হয়, হঠাৎ দৃষ্টিতে যদি সংকরায়ন একই হয়, সংকরায়ন একই হলে তখন কি হবে, তখন হচ্ছে যে আমাদেরকে একটা বিশেষ থিওরি পড়তে হবে। এটা কি পড়তে হবে, একটা বিশেষ থিওরি, থিওরিটার নাম হচ্ছে ভেসপার থিওরি। এই কিভাবে লেখে, VSEPR, এটা কি নাম, ভেসপার থিওরি। ভেসপার থিওরি কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটা ফুল নাম কি বলতেছি আমি। এটা হচ্ছে কি, ভেসপার থিওরি। এই বিশেষ থিওরিটা আমাদেরকে জানতে হবে কখন, যখন যদি সংকরায়ন একই হয়, যদি সংকরায়ন কি হয়, একই হয়, তখন হচ্ছে আমাদেরকে ভেসপার থিওরি সম্পর্কে পড়তে হবে। ভেসপার থিওরি ফুল নাম কি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ভেসপার থিওরির ফুল নাম কি, ভ্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন, ইলেকট্রন পেয়ার রিপালশন। বুঝতে পারছি এটা জিনিসটা কি, আমরা আসতেছি আস্তে আস্তে। এটাকে বাংলায় কি বলা হয়, এটাকে বাংলায় বলা হয় যোজ্যতা স্তরে ইলেকট্রন যুগলের বিকর্ষণ, ইলেকট্রন যুগলের ইলেকট্রন যুগলের বিকর্ষণ। বুঝতে পারছি। এখন ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশনটা কি, বা ভেসপার থিওরিটা কি, এটা নিয়ে আমরা একটু স্টাডি করি। ধর পানির অণু, এটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত, খুব ভালো কথা। এখন অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন কোনটা, কয়টা, লোন পেয়ার ইলেকট্রন, অবশ্যই দুইটা। কেন দুইটা, কারণ হচ্ছে যে এই যে এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন, এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন। কেন দুইটা, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 6টা। তো 6টার মধ্যে যদি দুইটা হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, তাহলে কয়টা থাকে, আর ইলেকট্রন বাকি থাকে 4টা। তো 4টা যদি জোড়া জোড়া থাকে, এক জোড়া এখানে এক জোড়া এখানে, তাহলে কয়টা হয়, 2 জোড়া। ঠিক আছে, তার মানে মুক্ত জোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন দুইটা। এখন এই যে হাইড্রোজেনের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন বন্ধন গঠন করছে, তার মানে এখানে কি হলো, এখান থেকে অক্সিজেন একটা দিছে, হাইড্রোজেন একটা দিছে ইলেকট্রন, তাই তো, এখানেও সেম, অক্সিজেন দিছে, হাইড্রোজেন দিছে। বুঝতে পারছি। তাহলে এখন এই যে বোন পেয়ার ইলেকট্রন, এখানে কয়টা, তিনটা ব্যাপার ঘটবে, এখানে কয়টা ব্যাপার ঘটবে, তিনটা ব্যাপার ঘটবে। আমি যদি তোকে বুঝাই বলি, তিনটে ব্যাপার কি কি, এক হচ্ছে যে এই যে বোন পেয়ার ইলেকট্রন, এটা একটা বোন পেয়ার ইলেকট্রন, দেখ এটা হচ্ছে বোন পেয়ার ইলেকট্রন, এটা একটা বোন পেয়ার ইলেকট্রন। এই বোন পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, কারণ ইলেকট্রনকে বিকর্ষণ করে, মাইনাসকে বিকর্ষণ করবে, তার মানে বোন পেয়ার ইলেকট্রন গুলোর মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে। তো এটাকে বলা হয় বিপি। আমি তোকে যদি বলি সংক্ষেপে কি বলা হয়, বিপি। এটাকে আবার ব্লাড প্রেশার ভাবিস না, এটা হচ্ছে বোন পেয়ার ইলেকট্রন কি একে অপরকে বিকর্ষণ করতেছে, এটা একটা ঘটনা ঘটবে।
আরেকটা ঘটনা কি ঘটবে দেখতো, আরেকটা ঘটনা হচ্ছে এই যে বোন পেয়ার ইলেকট্রন, এই যে লোন পেয়ার ইলেকট্রন, দেখতে দোস্ত, বোন পেয়ার ইলেকট্রন, এই যে লোন পেয়ার ইলেকট্রন, এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, ঠিক এই দিক থেকেও কাজটা করতে পারে, এই বোন পেয়ার ইলেকট্রনের সাথে এই লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ কাজ করতে পারে, এটাকে বলা হয় বিপিএলপি, বিপিএলপি। আরেকটা কাজ হইতে পারে 3 নাম্বার হচ্ছে যে লোন পেয়ারকে বিকর্ষণ করবে, এই যে এখানে এই লোন পেয়ার ইলেকট্রন এই লোন পেয়ার ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে, এটাকে কি বলা হয়, এলপি এলপি। ওকে, তিনটা ঘটনা ঘটতে পারে। এখন ভেসপার থিওরি এটা বলে যে, ভেসপার থিওরি বলে, ভেসপার থিওরি অনুসারে, ভেসপার থিওরি অনুসারে এলপি যেটা আছে, তারপর হচ্ছে এলপিবিপি, তারপর হচ্ছে বিপিবিপি, আমি আবারও বলতেছি বিপিবিপি বা ব্লাড প্রেশার ভাবিস না, ঠিক আছে, এটা বোন পেয়ার ইলেকট্রনের কথা বলতেছে। আচ্ছা, ভেসপার থিওরি অনুসারে লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ বল এটা সবার থেকে বেশি, তারপর হচ্ছে লোন পেয়ার আর বোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করে, তারপর হচ্ছে বোন পেয়ার আর বোন পেয়ারের মধ্যে, ঠিক আছে, তার মানে সব থেকে বেশি কার লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ কাজ করে, ঠিক আছে। তার মানে এখন ভেসপার থিওরি আরেকটা কথা বলে, সে আরেকটা কথা বলে, সেই কথাটা কি, সেই কথাটা হচ্ছে যে বিকর্ষণ বল যত বেশি, বিকর্ষণ যত বেশি, বিকর্ষণ যত বেশি, বিকর্ষণ যত বেশি, বন্ধন কোণ তত বাড়ে, বন্ধন কোণ, বন্ধন কোণ তত বাড়ে না, সরি ভাই, বন্ধন কোণ তত কম হবে, ঠিক আছে, বন্ধন কোণ তত কম হবে। ওকে, ব্যাপারটা কেমন, তাহলে কি দাঁড়াইলো, আচ্ছা, একটা যৌগের মধ্যে লোন পেয়ারের মধ্যে তো সব থেকে বেশি বিকর্ষণ বল কাজ করে, তাই না, লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করে এটাই তো সব থেকে বেশি, তার মানে একটা যৌগের মধ্যে লোন পেয়ার যত বেশি থাকবে সেটাই কাউন্ট করলে হচ্ছে, ঠিক আছে। আর তার মানে আমরা শুধু এটা কাউন্ট করতে পারি না যে লোন পেয়ার আর যদি বন্ডিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে বন্ডিং অ্যাঙ্গেল, বন্ডিং অ্যাঙ্গেল মানে কি বন্ধন কোণ, আমি এখানে পাশে ছোট করে লিখে দিচ্ছি, বিএ মানে হচ্ছে কি বন্ধন কোণ ভাই, ঠিক আছে, বন্ধন কোণ। ওকে, তাহলে কি বলছে, বিকর্ষণ যত বেশি হয় বন্ধন কোণ তত কম হবে, তো বিকর্ষণ যত বেশি হবে মানে কি একটা যৌগের তো সবগুলা বিকর্ষণ বল নিয়ে আমরা কাজ করতে পারবো না, শুধু লোন পেয়ারটা হিসাব করলে হয়, ঠিক আছে, তার মানে লোন পেয়ার ইলেকট্রন যত বেশি হবে, হ্যাঁ, বিকর্ষণটা তত বেশি হবে, কারণ লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বল বেশি সব থেকে, তার মানে আমরা এটা বলতে পারি না যে লোন পেয়ার বেশি, তার মানে ওই যৌগের মধ্যে বন্ধন কোণটা কম, ওই সংকরায়নের বন্ধন কোণটা কম, বলতে পারি কিনা, শুধু লোন পেয়ার দিয়ে হিসাব করলে হচ্ছে, যার মধ্যে লোন পেয়ার বেশি থাকবে তার মধ্যে বন্ধন কোণটা তত ছোট হবে। এবার যদি আমি কয়েকটা উদাহরণ দিই, এই উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় সবসময় আসে, সবসময়, সবসময় বলতে সবসময়, এটা কোনো স্কিপ করার কোনো চান্স নাই। সেটা হচ্ছে 3টা মৌল, একটা হচ্ছে মিথেন, আরেকটা হচ্ছে অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে পানি, ঠিক আছে, ধরো এখানে আবার এটা হচ্ছে পানি, ঠিক আছে, পানি, খুব ভালো কথা। এখন হচ্ছে যে মিথেনের মধ্যে কি সংকরায়ন করছে, অবশ্যই sp3, কিভাবে করছে, কেমনে sp3 এটা আমি আর বলতেছি না, কারণ কেন, কারণ এগুলো বাইর করা আমি অলরেডি শিখাই দিছি, ঠিক আছে, sp3, অ্যামোনিয়ার মধ্যে কি ঘটে, sp3, এটা তো এতক্ষণ অনেকবার বের করছি, পানির মধ্যে কি ঘটে, sp3 ঘটে। আচ্ছা, তিনটার মধ্যে sp3 সংকরায়ন ঘটে, ওই যে কন্ডিশন কি ছিল, যদি কোনো কারণে যদি সংকরায়ন একই হয়, সংকরায়ন একই হয় মানে কি ভিন্ন ভিন্ন যৌগ দিছে, 3টা ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে কি sp3 সংকরায়ন হয়েছে, মানে সংকরায়নটা একই, তখন আমরা কোথায় যাব, ভেসপার থিওরিতে যাব। এখন হচ্ছে কি, তাহলে ভেসপার থিওরি কি বলে, লোন পেয়ার ইলেকট্রন যত বেশি হবে বন্ডিং অ্যাঙ্গেল তত কম হবে। ওকে, তাহলে তিনটাই sp3 সংকরায়ন, তার মানে অবশ্যই আমাদেরকে কি খাটাতে হবে, ভেসপার থিওরি খাটাতে হবে। এখন থিওরি কেমনে খাটাবো, এটা হচ্ছে কথা। এখন আমরা কি জানি যে লোন পেয়ার ইলেকট্রন যত বেশি হবে তার বন্ধন কোণ তত কম হবে, এটাই তো ভেসপার থিওরি বলে। মিথেনের মধ্যে কি কোনো আছে,
লোন পেয়ার ইলেকট্রন আছে না। আর কেন? কেন্দ্রীয় মূলক হচ্ছে কার্বন, কার্বনের শেষ কক্ষপথে চারটে ইলেকট্রন আছে, চারটে ইলেকট্রনিক কার সাথে শেয়ার করছে? হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, তার কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। অ্যামোনিয়ার ক্ষেত্রে কয়টা? অবশ্যই দুইটা, একটু আগে বললাম। আর অক্সিজেনের ক্ষেত্রে কয়টা? পানির ক্ষেত্রে অক্সিজেন দুইটা, দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে। এখন তার মানে তিনটাই sp3 সংকরণ। sp3 সংকরণের বন্ধন গুণ কত হয় বলছিলাম? 109.5 ডিগ্রি হয় বলছিলাম, এটা বইতে আছে যে sp3 এর মধ্যে 109.5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি। ওকে, এখন যেহেতু অ্যামোনিয়া sp3, তাহলে অ্যামোনিয়া 109.5 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে। অ্যামোনিয়া কত হওয়ার কথা? অ্যামোনিয়াও 109.5 ডিগ্রি হওয়ার কথা, 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু 109.5 ডিগ্রি হবে না। কেন হবে না? কারণ ওর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর লোন পেয়ার ইলেকট্রন থাকলে কি করে? লোন পেয়ার ইলেকট্রন বন্ধন কোণ কমাই দেয় না। আর লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এটা কত হবে? 109.5 ডিগ্রি এটা কমে 107 ডিগ্রি হবে, ঠিক আছে। শুধু 107 ডিগ্রি হবে, বুঝতে পারছি? 107 ডিগ্রি হবে। এখন দেখ, পানিতেও কি sp3 সংকরণ, কিন্তু পানির ক্ষেত্রে দেখ লোন পেয়ার ইলেকট্রন দুইটা আছে, আরো একটা বাড়ছে। এমনই তো একটা ছিল, একটা থাকার কারণে 109.5টা কমে 107 ডিগ্রি হয়েছে। এখন আরো দুইটা আছে, তার মানে আরো কমবে না? লোন পেয়ার ইলেকট্রন যেহেতু দুইটা আছে পানির ক্ষেত্রে, তাহলে এখন কত হবে? এখন হচ্ছে 104.5 ডিগ্রি। হ্যাঁ, 104.5 ডিগ্রি। কেমনে বের করছি? এটা একটা শর্টকাট নিয়ম আছে। প্রতিটা লোন পেয়ার ইলেকট্রন বাড়ার কারণে, একটি লোন পেয়ার ইলেকট্রন বাড়লে, আমি যদি শর্টকাটে লিখে দিই তোকে, এগুলো তোকে কেউ শিখাবে না, ঠিক আছে। একটি লোন পেয়ার ইলেকট্রন বাড়লে, লোন পেয়ার, একটি লোন পেয়ার ইলেকট্রন বাড়লে বন্ধন কোণ 2.5 ডিগ্রি করে কমে, 2.5 করে কমে, 2.5 করে কমে। এ দেখ 109.5 থেকে 107 বিয়োগতে দেখবি 2.5, ঠিক আছে। আবার 107 থেকে 104.5 বিয়োগতে দেখবি 2.5। 9.5 মাইনাস 107, বুঝতে পারছি? বুঝতে পারছি আশা করি। এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা লোন পেয়ার ইলেকট্রন বাড়ছে, একটা লোন পেয়ার ইলেকট্রন বাড়লে কি হবে? 2.5 করে কমবে। পানির ক্ষেত্রে কি হচ্ছে? একটা তো বাড়ছে, আর একটা বাড়ছে, এই যে আরেকটা বাড়ছে, বাড়ার কারণে কি হবে? আরো 2.5 কমবে। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে আমরা এটা বের করা শিখলাম। তাহলে এখানে বন্ধন কোণ সব থেকে কার বেশি? অবশ্যই ওর বেশি, তারপর ওর। বুঝতে পারছি আশা করি। তাহলে এখন গেল এটা। এখন এখান থেকে আরেকটু কঠিন প্রশ্ন আসে, যদি আয়ন আকারে আসে। আয়ন আকারে আসলে তখন কি করবি? ধর আসলো যে দুইটা যৌগ বললো, অ্যামোনিয়াম প্লাস, আর একটা হচ্ছে যে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন। এখানে কি করবি? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আগে দেখে আসছি যে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে sp3, এটা যদি অন্য কালার দিয়ে লিখি তবে sp3, আর এটা হচ্ছে কত? এটাও sp3। এখন দুইটার ক্ষেত্রে সেম। এখন কেমনে বন্ধন কোণ বের করব? তো এখন বন্ধন কোণ বের করতে হলে আমাদের লোন পেয়ার ইলেকট্রনের কথা ভাবতে হবে। দেখ, অ্যামোনিয়া যখন অ্যামোনিয়ার আকারে ছিল, অ্যামোনিয়া আকারে ছিল, তখন নাইট্রোজেনের এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। কিন্তু এখন যখন হাইড্রোজেন পাস হয়ে গেছে, তার মানে এই যে লোন পেয়ার ইলেকট্রন ছিল, এখান থেকে নিশ্চয়ই আরেকটা হাইড্রোজেনের সাথে শেয়ার করতে হয়েছে ওর, ঠিক আছে। তার মানে এখন তার কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তার মানে অ্যামোনিয়াম প্লাসে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে, সরি অক্সিজেন বলতেছি, পানির ক্ষেত্রে দেখ, যখন H2O আকারে ছিল তখন দুইটা লোন পেয়ার ইলেকট্রন ছিল, ঠিক আছে, অক্সিজেনে। এখন আরেকটা হাইড্রোজেন যখন অ্যাড হয়েছে H3 হয়ে গেছে, তখন এখান থেকে H3 তো এমনি হয় নাই, এখান থেকে তো কোন একটা ইলেকট্রন ওকে আরেকটা হাইড্রোজেনকে দিতে হয়েছে। তার মানে এখানে তো আর লোন পেয়ার ইলেকট্রন নাই, তবে এখন স্টিল এই দুইটা লোন, এই একটা লোন পেয়ার ইলেকট্রন তো এখনো রয়ে গেছে। তার মানে হাইড্রোনিয়াম আয়নের লোন পেয়ার ইলেকট্রন আছে, ইয়ার নাই, অ্যামোনিয়াম প্লাসের নাই। তাহলে লোন পেয়ার ইলেকট্রন থাকলে কি করে? বন্ধন কোণ কমে যায়, বন্ধন কোণ কমে যায়। আছে কার? আছে হচ্ছে যে হাইড্রোনিয়াম আয়নের। তার মানে বন্ধন কোণ কার বেশি হবে? অবশ্যই অ্যামোনিয়াম প্লাসের, কারণ ওর বন্ধন কোণ কমে গেছে, কারণ ওর তো লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে এখানে এই একটা লোন পেয়ার ইলেকট্রন বেঁচে ছিল, কিন্তু নিচের এটা তো বেঁচে নেই, কারণ এখানে আরেকটা হাইড্রোজেন এসে নিয়ে গেছে, ঠিক আছে। এটা বুঝাইতে পারছি আশা করি। এই এক্সাম্পল কয়েকটা দিলে
পারবি। আরেকটা এক্সাম্পল আসে নরমালি আয়ন আকারে আসলে আর কি, যখন সংকরায়ন একই হয় তখন বন্ধন কোণ কিভাবে বের করবি, ঠিক আছে। আরেকটা আসলে সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড, এগুলা সংকরায়ন কি হয় এগুলো আমরা বের করে আসছি এতক্ষণ, মুখস্থ বসাচ্ছি বলে এমন কিছু না, মুখস্থ না এগুলা, এগুলো সবগুলো আমরা বের করা শিখছি। তো সালফার ডাইঅক্সাইড sp2 হয়, সালফার ট্রাইঅক্সাইডও কি হয় sp2 হয়। sp2 হলে এখন কি হবে, এখন বন্ধন কোণ কার বেশি কার কম কেমনে বের করব, এটা চিন্তা কর। সালফার ট্রাইঅক্সাইডটা কিভাবে আছে, সালফার কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন 2 হাত, একটা অক্সিজেন, এই যে দুইটা অক্সিজেন, এই যে দুইটা অক্সিজেন। এখন সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকলে ওর 6টা ইয়ার সাথে শেয়ার হয়ে গেছে না, অক্সিজেনের সাথে শেয়ার হয়ে গেছে না, তাহলে ওর কি কোনো লোন পেয়ার ইলেকট্রন বেঁচে আছে, নাই। আছে কার, ওর সালফার ডাইঅক্সাইডের, কারণ একটা অক্সিজেন কম, তার মানে দুইটা ইলেকট্রন সালফারের এখন স্টিল বেঁচে আছে লোন পেয়ার হিসেবে, একটা লোন পেয়ার হিসেবে। যেহেতু ওর লোন পেয়ার ইলেকট্রন আছে তার মানে ওর বন্ধন কোণটা কত হবে, ছোট হবে, তার মানে বন্ধন কোণ কার বেশি, অবশ্যই সালফার ট্রাইঅক্সাইডের বেশি। বুঝতে পারছি আশা করি। এই গেল এক ধরনের টাইপ। এখন হচ্ছে আরো এক টাইপ করতে হবে, আরো দুইটা টাইপ করতে হবে, ঠিক আছে। তো আরো দুইটা টাইপ যদি আমরা করি, এখন হচ্ছে 3 নাম্বার টাইপ, ঠিক আছে। তিন তিন কি বলে, যদি সংকরায়ন আর অ্যালপি দুইটাই একই হয়, যদি যদি সংকরায়ন আর অ্যালপি দুটি একই হয়, দুটি একই হয়, তখন কি করবি, তখন কি করবি বাচ্চারা, দেখ, তখন হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে, সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি ওর বন্ডিং অ্যাঙ্গেল তত বেশি। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যদি বলে পানির কথা, ধর পানি, যে H2O আর H2S এর কথা বলছে, এখন দুইটার ক্ষেত্রেই sp3 সংকরণ হয়, কি হয়, sp3 সংকরণ হয়, এটার ক্ষেত্রে sp3, এটার ক্ষেত্রে sp3। এখন যেহেতু সংকরায়ন একই, আবার লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যাও একই, কেন কেন, অক্সিজেনেরও দুইটা লোন পেয়ার ইলেকট্রন, এই যে আমি যদি অন্য কালার দিই, অক্সিজেনেরও দুইটা লোন পেয়ার ইলেকট্রন, সালফারেরও দুইটা লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এখন কেমনে বন্ধন কোণ বের করবো আমরা, ঠিক আছে। তখন দেখতে হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সেন্ট্রাল অ্যাটমের, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, তড়িৎ ঋণাত্মকতা, আর তড়িৎ ঋণাত্মকতা মানে কি, এটা এতদিনে অনেকবার বলে ফেলছি, ঠিক আছে। তাহলে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, সালফার হচ্ছে 2.4 সামথিং এরকম। তো 2.5, সালফার হচ্ছে 2.5, তো 3.5 অবশ্যই বেশি 2.5 থেকে। তার মানে আর কি বলে, কেন্দ্রীয় পরমাণু যখন তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে তখন হচ্ছে কি হবে, তার বন্ডিং অ্যাঙ্গেলটা তত বেশি হবে। তাহলে এখানে কি হবে ব্যাপারটা, বুঝতে পারছি। আরো একটা উদাহরণ যদি দিই, যে অ্যামোনিয়া, যদি আমি আরো একটা উদাহরণ বলি তোকে, যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কথা বললো আর পিএস3 কথা বললো, তাহলে এখন কি হবে, এখানেও লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা সমান, একটা একটা করে, ফসফরাস আর নাইট্রোজেনের, এটাও sp3 সংকরায়ন, এটাও sp3 সংকরায়ন, তাহলে সংকরায়ন একই, লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা একই। এখন কেমনে বের করব, তখন হচ্ছে যে আমাদেরকে কি বলছে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রোনেগেটিভিটিতে যাইতে হবে, নাইট্রোজেনের বেশি না ফসফরাসের বেশি, অবশ্যই নাইট্রোজেনের বেশি, ঠিক আছে। কেমনে বেশি, এগুলোর মানগুলো হচ্ছে আমি তোকে লিখে দিচ্ছি, সবগুলো সাজাই গুছাই, তো ওগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, বন্ডিং অ্যাঙ্গেলটা অবশ্যই অ্যামোনিয়ার বেশি, কেন, অ্যামোনিয়ার মধ্যে যে নাইট্রোজেন আছে এটা ফসফরাস থেকে বেশি, তো ঋণাত্মকতায়, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি। ওকে, এখন হচ্ছে যে 4 নাম্বার, আমরা কখন 3 নাম্বার আসবো, যখন দেখবো যে এক নাম্বার কন্ডিশন খাটতেছে না। 1 নাম্বার কন্ডিশন কি ছিল, যদি সংকরায়ন ভিন্ন হয়, তাহলে এখানে তো 1 নাম্বার কন্ডিশন খেটে যাচ্ছে, তাহলে আমাদের কোনো প্যারা নেই। যদি সংকরায়ন একই হয় তখন বেস পার থিওরিতে যাব, ঠিক আছে। 3 নাম্বার কন্ডিশন কি ছিল, যদি সংকরায়ন প্লাস এলপি দুটি একই হয়, মানে লোন পেয়ার একই হয়, তখন হচ্ছে আমরা 3 নাম্বার কন্ডিশনে যাব, ঠিক আছে, নাহলে তো আগের গুলা দিয়ে করে ফেলতে পারবো। 4 নাম্বার কন্ডিশন কি, 4 নাম্বার কন্ডিশন নিশ্চয়ই আরো ঝামেলা কর, ঠিক কিনা। 4 নাম্বার কন্ডিশন কি বলে, 4 নাম্বার কন্ডিশন বলে যে সংকরায়ন প্লাস এলপি প্লাস সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার মানও যদি সমান হয়,
ঠিক আছে, এই যে এখানে প্যাচটা লাগলো, কি বলছে, যদি সংকরায়ন আবার এলপি লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা আবার সেন্ট্রাল অ্যাটমও একই হয়, সেন্ট্রাল অ্যাটমও যদি একই হয়, সংকরায়ন এলপি সেন্ট্রাল অ্যাটমও যদি একই হয়, তো সেন্ট্রাল অ্যাটম একই হলে অবশ্যই ওদের তড়িৎ নিরজতার মানও একই হবে। যদি একই হয় তখন কি করবি, তখন কিভাবে বলতে পারবো বন্ধন কোণ কার বড় কার ছোট, তখন কিভাবে বলতে পারবো, এটা নিয়ে যদি বলি তখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে সারাউন্ডিং অ্যাটম যেটা আছে, মানে সেন্ট্রাল অ্যাটম না, সেন্ট্রাল অ্যাটম ছাড়া যে মৌলটা থাকে এটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, মানে চারপাশে ঘিরে থাকে যেটা, যেটা সংখ্যায় বেশি থাকে, ঠিক আছে। সারাউন্ডিং অ্যাটম এটাকে কি বলা হয়, এটাকে বলে সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম যার বেশি, সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় ওর বন্ডিং অ্যাঙ্গেল কম হবে, বুঝতে পারছি, সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তার বন্ডিং অ্যাঙ্গেল কম হবে। আমি যদি উদাহরণ দিই বলি তোকে, যে যদি উদাহরণ দিই ধর PS3 আর PCl3, PS3 আর কত PCl3, PCl3, তাহলে PS3 আর PCl3, এখানে সেন্ট্রাল অ্যাটম দুটারই ফসফরাস, দুটার সারাউন্ডিং অ্যাটম, এটার S3 এটা ক্লোরিন, ঠিক আছে, আর লোন পেয়ার ইলেকট্রন কত ফসফরাসের লোন পেয়ার ইলেকট্রন তার চেঞ্জ হবে না, ঠিক না, এখানেও দুইটা লোন, একটা লোন পেয়ার ইলেকট্রন, এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, তাহলে এখন সবই একই, তাহলে এখন কিভাবে বের করব, এখন হচ্ছে 4 নাম্বার রুলস কি বলে, সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার মান দেখবো, ঠিক আছে, সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার মান দেখবো, এবং দুইটার আবার সংকরায়ন একই, দুইটার সংকরায়ন কি sp3 sp3, কিন্তু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে যে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, হাইড্রোজেনের En এর মান হচ্ছে যে 2.1, আর ক্লোরিনের En এর মান হচ্ছে যে, মানে ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.4, তাহলে কার বেশি, ক্লোরিনের বেশি, আর বেশি হলে কি হবে, বন্ডিং অ্যাঙ্গেল ছোট হবে, তার মানে এই ক্ষেত্রে বন্ডিং অ্যাঙ্গেল কার বেশি, PS3 এর বেশি, কারণ ক্লোরিনেরটা ছোট হয়ে যাবে, বুঝতে পারছি আশা করি, ওকে। তারপর আমি যদি আরেকটা উদাহরণ দিই, তো পেজ নাই, নতুন পেজে যাই, ওকে, আমি যদি আরো উদাহরণ বলি, অ্যামোনিয়া আর NCl3, ঠিক আছে, NH3 আর NCl3, এই ক্ষেত্রে কি হবে, দুইটারই হচ্ছে কি sp3 সংকরায়ন, দুইটারই কি sp3 সংকরায়ন, এটারও sp3 এটারও sp3, তারপর হচ্ছে কি দুইটার লোন পেয়ার কেন্দ্রীয় পরমাণু লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা সমান, কারণ দুইটাই নাইট্রোজেন, নাইট্রোজেন এরও দুইটা আছে, তারপর হচ্ছে কি যেহেতু দুইটাই নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, ওদের তো নাইট্রোজেনের তড়িৎ মান তো আর ভিন্ন হবে না, এটাও নাইট্রোজেন এটাও নাইট্রোজেন, তাহলে সবই একই, এখন কি দেখতে হবে, সারাউন্ডিং অ্যাটমের ইয়ার মান, তড়িৎ মান, তো সারাউন্ডিং অ্যাটমে আমরা কি বলছি, একটু আগে বলছি হাইড্রোজেনের হচ্ছে কত, ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল 2.1, আর ক্লোরিনের কত, ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল 2.4, তাহলে কার বেশি, ক্লোরিনের বেশি, আর ক্লোরিনের বেশি হলে কি হবে, ওর বন্ধন কোণ ছোট হবে, তার মানে এখানে ব্যাপারটা এমন হবে না বন্ধন কোণের ক্ষেত্রে, বুঝতে পারছি আশা করি। তারপর আরো আছে কয়েকটা উদাহরণ, আমি যদি তোকে বলি যে পানি আর F2O, ওকে, H2O আর F2O, এখানে কি হবে, এখানে হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু কোনটা, অক্সিজেন, তো অক্সিজেনের তো আর ইয়ার মান চেঞ্জ হবে না, তড়িৎ ঋণাত্মকতার মান চেঞ্জ হবে, এই অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতার মান, এই অক্সিজেনের ঠিক সেম তড়িৎ ঋণাত্মকতার মান, আবার এই অক্সিজেনের যে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই অক্সিজেনের ঠিক সেম দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এখন সারাউন্ডিং অ্যাটমের কি দেখতে হবে, সারাউন্ডিং অ্যাটমের হচ্ছে যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 2.1, ফ্লোরিনের কত, ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি 4, তার মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, কিন্তু সারাউন্ডিং অ্যাটমের যদি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় তাহলে ওর বন্ধন কোণ ছোট হয়, তাহলে এখানে কার বেশি, এখানে হাইড্রোজেন H2 এর বন্ধন কোণ বেশি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে এখন যেহেতু কেমিস্ট্রি পড়তেছস তার মানে কিছু বিলকি জিলকি আচরণ থাকবে, তো বিলকি জিলকি আচরণ সবগুলা নাই, দুইটা আছে শুধু, এই দুইটা মুখস্থ করলে হবে, ঠিক আছে, বিলকি জিলকি, বিলকি ঝিলকি আচরণ,
ঠিক আছে, পিল্কি জিল্কি আচরণ। পিল্কি জিল্কি আচরণ কারা শো করে আমি দেখাচ্ছি, দুইটা যোগ করলেই হবে, বেশি লাগবে না। এই যে ভিলকি জিলকি আচরণ যদি বলি, ভিলকি জিলকি আচরণ কারা দেখে, PS3 আর PF3, ঠিক আছে। এই ক্ষেত্রে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি হাইড্রোজেন থেকে, তাই না, সারাউন্ডিং অ্যাটমের। বাকি সব তো সেম। ফসফরাস ফসফরাস ও তো কেন্দ্রীয় মৌল ফসফরাস, দুইটার কেন্দ্রীয় মৌল ফসফরাস, তার মানে দুইটা কেন্দ্রীয় মৌল ফসফরাস যেহেতু একই, তার মানে তড়িৎ ঋণাত্মকতার মানও একই। ওদের মধ্যে যে সংখ্যাটান হয় এটাও একই হবে। ওদের মধ্যে হচ্ছে দুইটার মধ্যে sp3 সংখ্যাটান হয়, এটা তাও বলে রাখি, এমসিকিউতে আসতে পারে, তাই ওর মধ্যে sp3, এর মধ্যে sp3 সবই একই। তার মানে এখন আমাদের কোথায় যাইতে হবে, 4 নম্বর কন্ডিশনে যাইতে হবে। সারাউন্ডিং অ্যাটম দিকে খেয়াল রাখতে হবে। সারাউন্ডিং অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটির মান কম হয় তার মানে বন্ডিং অ্যাঙ্গেল বেশি, আর যদি ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি হয় তার মানে বন্ডিং অ্যাঙ্গেল কম। এখন ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ মান হাইড্রোজেন থেকে অবশ্যই বেশি। ফ্লোরিন হচ্ছে 4, একটু আগে বলছি, হাইড্রোজেন হচ্ছে 2.1। তাহলে বেশি হবার কথা কার, যেহেতু ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি, নেগেটিভিটি বেশি, তার মানে এই যৌগটা PF3 এর বন্ডিং অ্যাঙ্গেল কম হওয়ার কথা, তাই না। কিন্তু এক্ষেত্রে একটু ভিলকে জিলকে আচরণ ঘটে, সেটা হচ্ছে এক্ষেত্রে PF3 এর বন্ডিং অ্যাঙ্গেলই বেশি, ঠিক আছে। PF3 এর বন্ডিং অ্যাঙ্গেলই বেশি, কেন ঘটে সেটা অনেক হাই লেভেলের ব্যাখ্যা আছে। এই হাই লেভেলের ব্যাখ্যা আমাদের যাইতে হবে না, আমাদেরকে শুধু উদাহরণটা পড়লেই হবে। একটা উদাহরণ আছে, পানি H2O আর হচ্ছে যে Cl2O, ঠিক আছে, Cl2O। এই ক্ষেত্রে কার, এই ক্ষেত্রে বেশি হবার কথা কার, বেশি হবার কথা পানির বন্ডিং অ্যাঙ্গেল বেশি হবার কথা, কারণ কেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন থেকে বেশি। হ্যাঁ, বেশি হলে কম হওয়ার কথা, এটা Cl2O এর বন্ডিং অ্যাঙ্গেল কম হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি দেখা যায়, বন্ডিং অ্যাঙ্গেল Cl2O এর বেশি। এটা একটা বিলকে জিলকে আচরণ, এটার ব্যাখ্যা ট্যাখ্যা তোকে যাইতে চাইবে না, জাস্ট বিলকে জিলকে আচরণ দুইটা পড়ে রাখ, ঠিক আছে, এর বাইরে আসবে না। এক্সাম্পল, তাহলে আজকের ক্লাস এতটুকুই, বিদায়, টাটা।